সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1097তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রাজধানী ঢাকার ছেলে অবুজের জীবনের কলিজা কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল আপন চাচাকে বিয়ে করে 6 বৎসর শিকলে বন্দি ফারহানা। এই গল্পটার বিষয়ে আমি জাস্ট একটা কথা বলি, জীবনের গল্পের অনুষ্ঠানে মাঝে মাঝে এমন কিছু গল্প আমি পাই যে গল্পগুলো রেকর্ড করে আপনাদেরকে শোনাই, আর আমি আপন নিশ্চিত করে বলতে পারি যে গল্পগুলো শোনার পর আপনাদের কাছে মনে হয় যেন এই গল্পগুলো আমাদের নিঃশ্বাসের সাথে অনন্তকাল যেন বেঁচে থাকে। আজকের অবুজের জীবনের গল্পটাও সেই রকমই একটা গল্প, যে গল্প নিয়ে চিন্তা করতে করতে হয়তো আপনি আজকে রাতে ঘুমোতেই পারবেন না। হৃদয়ে দাগ কেটে যাওয়ার মতো এক করুণ বাস্তব জীবন কাহিনী। আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত অবুজের গল্প জুড়ে সবাই আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে অবুজকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ অবুজ, আমার বাড়ি রাজধানী ঢাকা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার বড় 3জন ভাইসহ বড় একজন বোন। আমরা টোটাল 4 ভাই 1 বোন। আমাদের পরিবারটা রাজধানী ঢাকার বুকে কোনো এক এলাকার এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন বাড়িওয়ালা। আমার বাবা শুধু বাড়িওয়ালাই নয়, আমাদের এলাকাতে আমার বাবার অনেক বেশি ব্যবসা প্রতিষ্ঠান আছে। রাজধানী ঢাকার বুকে আমার বাবা খুবই নামি দামি একজন মানুষ। আমি আমার জীবনের গল্পটা খুব ছোটোবেলা থেকে শুরু করি। আমার বয়স যখন অনেক ছোট, তখন আমি একটা বিষয় খুব খেয়াল করে দেখতাম, আমার পরিবারে কেমন জানি আমি একটু অবহেলিত হিসাবে গড়ে উঠি। আমার পরিবারের মানুষগুলো খুব বেশি একটা আদর স্নেহ ভালোবাসে না। এটা আমি তখন থেকে বুঝতে পারলাম, যখন থেকে আমি খেয়াল করে দেখলাম যে আমার সমস্ত ভাই বোনগুলা স্কুলে পড়াশোনা করতো, তারা স্কুলে যেতে পড়াশোনা করতো, কিন্তু কখনোই আমার পরিবার আমার বাবা মা আমাকে স্কুলে পাঠাতো না। আমার বাবার একটা গাড়ির গ্যারেজ আছে। আমি যখন থেকে বুঝতে শিখি, আমার যখন থেকে বুঝ হয়, আমি তখন থেকে দেখি যে আমি আমার বাবার গাড়ির গ্যারেজে চাকরি করি মিন্স হচ্ছে গাড়ির গ্যারেজে থাকি। আমার যতটুকু বয়স, ছোট বাচ্চারা তো খেলাধুলা করে হচ্ছে বিভিন্ন ধরনের খেলনা নিয়ে, কিন্তু ছোটোবেলায় আমি খেলাধুলা করেছি গাড়ির পার্টস নিয়ে, এবং ওই গাড়ির পার্টস দেখে দেখে আমার বড় হওয়া। যখন থেকে বুঝতে শিখি তখন থেকে আমি গাড়ির মেকানিক বা গাড়িতে কাজ করি। তো আমার গ্যারেজে যারা অন্যরা লোকেরা কাজ করে, ওরা সবাই বলে আমি আমার বাবার সন্তান। আমি আমার বাবার সবচেয়ে ছোট সন্তান, এবং আমি ওনাকে বাবা করে ডাকি, এবং ওনার যে বউ আছে তাকে আমি মা করে ডাকি। তারাও আমাকে বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন জায়গায় নিলে নিজের সন্তান বলে পরিচয় দেয়, কিন্তু কেন জানি আমার পিছনে তারা একটা টাকা ইনভেস্ট করতে চায় না। আমাকে তারা যদিও সন্তান দাবি করে, তবে সন্তানের কোনো অধিকার তারা কখনোই পালন করে নাই। এরকম করতে করতে আমি মোটামুটি অনেকটাই বড় হয়ে যাই। আমার বড় ভাইগুলো আমাকে ছোটোবেলায় খুব মারতো, এত বেশি মারতো যে আমি ওদের মায়ের ভয়ে রাতের বেলায় মাঝে মাঝে বাসায় যেতাম না। ওদের মায়ের ভয়ে আমি গ্যারেজের মধ্যে ঘুমাই যেতাম, গ্যারেজে থাকতাম, বাসায় যেতাম না, কারণ আমি জানি ওরা বাসায় গেলে আমাকে মারবে, আর মায়ের জানা আমি সহ্য করতে পারবো না। ছোটোবেলা থেকে বড় ভাইদের মায়ের, বড় বোনের মায়ের আর বাবা মায়ের কঠিন শাসনে আমার গ্যারেজে দিনগুলো কাটতে থাকে। এরকম করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই, এবং যখন আমার বয়স প্রায় 16 থেকে 17 বছরের কাছাকাছি, সেই সময় এসে আমি একটা বিষয় খুব খেয়াল করি। এটা আমি যদিও আগে ওভাবে খেয়াল করিনি, কিন্তু 16-17 বয়সের পর থেকে আমি বিষয়টা খুব ভালো করে খেয়াল করতে থাকি। বিষয়টা ঠিক এরকম, আমার বাবার সাথে আমার চেহারার তেমন কোনো মিল নাই, এবং আমার যে ভাই বোনগুলো আছে তাদের সাথেও আমার চেহারার কোনো মিল নাই। আমার বাবা মা দুজনেই হচ্ছে একেবারে কালো, এবং আমার ভাই বোনগুলো একদম কালো, বাট আমি ছিলাম একেবারে ফর্সা, এবং আমার শরীরের গঠন অনেক ভালো ছিল। আমার বড় ভাইদের তুলনায় আমি অনেকটা লম্বা, ফর্সা বা সর্বদিক থেকে খুবই স্মার্ট বা হ্যান্ডসাম ছিলাম। তো আমি কেন এরকমটা হবো? এবং বাবার চেহারার সাথে তো সন্তানের চেহারার কিছুটা হলেও মিল থাকে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার বাবার চেহারার সাথে আমার কোনো অংশেই কোনো কিছুই মিলতেছে না। এমন একটা জীবন নিয়ে তখন সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম, মনের ভিতরে হাজার রকম প্রশ্ন জাগে। কে আমি? কে আমার পরিচয়? কোত্থেকে এসেছি আমি? এরকম প্রশ্নগুলো আমাকে যখন প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ করতে থাকে, তখনই আমি আমাদের বাসার এক দারোয়ানের কাজ, দারোয়ান না, তিনি আমাদের পরিবারের একজন মানুষ বলা চলে। তিনি যদিও দারোয়ানে চাকরি করতেন, বাট আমাদের পারিবারিকভাবে তার খুব ভালো একটা সম্পৃক্ততা ছিল।
তো ওই দারোয়ান কাকার কাছ থেকে আমি একটা জিনিস জানতে পারি, যেটা জানার পরে আমার কলিজাটা ফেটে যায়। আজকে আমার বাবার যে বিল্ডিং, 3 তলা যে বিল্ডিং আছে, ওই বিল্ডিংটা নাকি আজ থেকে বহু বছর আগে টিন সেট বাড়ি ছিল। আর ওই টিন সেট বাড়িতেই নাকি হঠাৎ করে একজন পুরুষ, একজন মহিলা এবং একটা ছোট্ট বাচ্চা এই ঘরের মধ্যে ভাড়া নেয়, মানে টিন সেট বাসা ভাড়া নেয়। এবং ভাড়া নেওয়ার পরে তারা নাকি ভাড়া দিতে পারতেছিল না। স্বামী স্ত্রীর মাঝে তুমুল রকমের ঝগড়া হতো। ওই যে লোকটা ছিল সে হচ্ছে পেশায় ছিল রিক্সা ড্রাইভার, উনি রিক্সা চালাতো। বউয়ের সাথে তার সম্পর্কটা খুবই খারাপ ছিল, স্বামী স্ত্রী কেউ কাউকে সহ্য করতে পারতো না। একটা সময় স্ত্রীর সাথে ঝগড়া করে ওই পুরুষ লোকটা বাসা থেকে চলে যায়। দীর্ঘদিন যাবৎ পুরুষ লোকটা বাসায় আসে না। এই মহিলাটা তখন বিভিন্ন জায়গায় ছোট বাচ্চাটাকে নিয়ে বিভিন্ন জায়গায় এখানে সেখানে টুকিটাকি কাজ করে, কিন্তু কোথাও আসলে ওরকম কোনো ভালো কাজ পায় না। সবাই ওই মহিলাকে মানে মহিলার শরীরের দিকে তাকায় এবং বিভিন্ন জায়গায় নীরবে নির্যাতিত হওয়ার পরে ঘর ভাড়া দিতে না পেরে একদিন ওই ছোট বাচ্চাটাকে ঘরের মধ্যে রেখে এই মহিলা পালিয়ে যায়। মহিলা পালিয়ে গেলে পরে সারাদিনের মহিলা ঘরে আসে না। যখন সন্ধ্যা নেমে আসে, ওই ছোট বাচ্চাটা ঘরের ভিতরে চিৎকার করে কান্না করতে থাকে। আশেপাশের মানুষরা তখন ঘরের দরজা ভাঙে এবং ঘরের দরজা তালা ভেঙে ভিতরে ঢুকে দেখতে পায় যে একটা ছোট্ট বাচ্চা সারাদিন অনাহারে পায়খানা প্রস্রাব করে একদম খাটের মধ্যে গড়াগড়ি করতেছে। এমতো অবস্থায় কিছু মহিলা বাচ্চাটাকে কল পানি নিয়ে গোসল করায় এবং গোসল করানোর পরে বাড়িওয়ালাকে তখন বলে যে এই ঘটনা, এই ছোট বাচ্চাটাকে রেখে মহিলা এবং তার হাজব্যান্ড দুজনে পালাইছে। অ্যান্ড ওই মুহূর্তে বাড়িওয়ালা বাচ্চাটাকে দেখে খুব ফুটফুটে সুন্দর একটা বাচ্চা ছিল। বাড়িওয়ালা তখন এই বাচ্চাটাকে কোলে তুলে নেয় এবং একইভাবে বাড়িওয়ালার যে বউ ছিল সেও বাচ্চাটাকে কোলে তুলে নেয়। তাদের সন্তানের সাথে সাথে এই সন্তানটাকেও তারা বড় করে। আমি বড় হওয়ার পর বুঝতে পারলাম ওই সন্তানটা আর কেউ নয়, ওই ছোট্ট বাচ্চাটা আমি ছিলাম। এবং আমি ছোটোবেলা থেকেই মানে কোনো কিছু বুঝতাম না, একটু বোকা টোকা স্বভাবই ছিলাম এবং আমার বাবা মা তেমন কিছু আমার মনে পড়তেছিল না, মানে এমন কিছু আমার স্মৃতি মেমোরিতে নাই। যার জন্য আমার ছোটোবেলায় তারা কেন জানি আমার নামটা অবুঝ রেখেছে। আমার নাম ছোটোবেলা থেকে অবুঝ হোসেন। আসলেই এই পৃথিবীতে আমি একজন অবুঝ মানুষই, কারণ আমার পুরোটা গল্প যদি আপনি শোনেন আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। চিন্তা করতে পারবেন না যে বাস্তব জীবনেও এমন ঘটনা ঘটতে পারে। যাই হোক, এরকম করে বড় হতে থাকি, কিন্তু বড় হওয়ার পর একটা বিষয় খুব খেয়াল করে দেখি, আর কত, কার জন্য করতেছি, কিসের জন্য করতেছি। একটা পর্যায়ে আমার ওই বাবা আমাকে লোকসমাজে বাবা ডাকতে মানা করে। ধরেন উনি গ্যারেজে আসছে, আমি তো গ্যারেজে কাজ করি, তখন হঠাৎ করে ওনার কোনো ফ্রেন্ড আসছে বা উপরস্থ কোনো লোকজন আসছে, তখন যদি আমি ওনাকে বাবা করে ডাকি, উনি জানি কেমন একটা মাইন্ড করে, মানে রাগ করে যে তুই আমাকে সবার সামনে বাবা করে ডাকিস না। ওই একটা বিষয় আমাকে খুব বেশি কষ্ট দেয়। যিনি আমার বাবা, যাকে আমি বাবা করে সম্বোধন করব, তিনি আমাকে বলতেছে তাকে বাবা না ডাকার জন্য। তো এই কষ্টটা বুকে নিয়ে বিশেষ করে আমার এই পরিবারের সাথে একটা ফাটল ধরে যায়। পরিবারের সাথে ফাটল ধরে যায় ঠিক এরকম, আমি একটা সময় ঘরে যেতাম না, গ্যারেজের মধ্যেই থাকতাম, গ্যারেজের মধ্যে খাইতাম, গ্যারেজের মধ্যেই ঘুমাইতাম। দেখা গেলো আমার বাবা অথবা মা কেউ আমাকে একদিনও প্রশ্ন করে না, কি রে অবশ্যই তুই বাসায় যাচ্ছিস না কেন, তুই খাওয়া দাওয়া কোথায় করতেছিস, কোথায় খাচ্ছিস, বাসায় যাবি না। এই নিয়ে আমার বাবা মা দুজনের বিন্দু পরিমাণের কোনো রকমের দ্বিধা দ্বন্দ্ব নয়। তারা আমাকে কোনো কিছু প্রশ্ন করতো না, কোনো কিছু জিজ্ঞেস করতো না। এক মর্মাহত, এক হৃদয় ভাঙা, এক কষ্টকর জীবন আমি তখন পার করতেছিলাম। এরকম করতে 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 একটা পর্যায়ে আমার হঠাৎ করে মনে হলো যেন আমি এই জমিনের একটা আগাছা, আমি এই পরিবারের একটা আপনার কাবাবে হাড্ডি হওয়ার মতো একটা অবস্থা। আমার কোনো মূল্য নেই পরিবারে নাই। দিনকে রাতকে দিন বানিয়ে আমি হাড়ভাঙা পরিশ্রম করে এই গ্যারেজটা শুধুমাত্র আমিই ধরে রেখেছি। গ্যারেজের আয় ব্যয় থেকে শুরু করে আমি সব কিছু দেখাশোনা করি এবং প্রতি বছর প্রতি মাসে লক্ষ লক্ষ টাকায় গ্যারেজ থেকে ইনকাম করে আমার বাবার হাতে তুলে দিই। কিন্তু সেই লোকটা কখনো আমাকে 10টা টাকা দেয় না। আমি একটা ছিঁড়া গেঞ্জি পরলেও আমাকে বলেন একটা ভালো গেঞ্জি কিনে আন। অনেক সময় দেখা যায় যখন আর লজ্জায় বাঁচে না, তখন আমার বলে 500 টাকা তুই নিয়ে যা, 1000 টাকা তুই নিয়ে যা। কিন্তু আমি একটা মানুষ যদি অন্য কোনো একটা গ্যারেজে এরকম করে চাকরি করতাম, আমি ম্যাক্সিমাম 15,000 টাকা মাসে বেতন পাইতাম। অথচ আমার বাবা আজকে এতগুলো বছর ওনার গ্যারেজে আমি কাজ করি, কিন্তু কখনো উনি আমাকে 15 টাকাও বেতন দেয় নাই। রাগ এবং ক্ষোভের বশবর্তী হয়ে একটা পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম আমি এই গ্যারেজ থেকে চলে যাব। এবং আরেকটা কারণ আমার মনে আছে, আমার বড় বোন আসছিল, বড় বোনের ঘরে আপনার মেয়ে হয়েছিল, আমার বড় বোন ছিল, ওনার ঘরে মেয়ে হয়েছিল। তো মেয়ে হওয়ার পরে হসপিটাল থেকে বরাবর তখন বাসায় আসছে। বাসায় আসার পরে বাবুটা খুব ছোট ছিল। তো আমি তখন মানে খবর পেলাম যে বরাবর বাসায় আসছে, আমি তখন দৌড়ে বাসায় গেছি গ্যারেজ থেকে। তো আমার হাতে পায়ে ময়লা ছিল, এটা সত্য কথা। আমি ময়লা টলা আপনি বুঝেন তো, গাড়ির কালি বা গাড়ির কালো ধোয়া তেল এগুলো তো সহজে যায় না। এরপরও সাবান দিয়ে টুকিটাকি আমি ধুইছি। ধোয়ার পরে আমার ভাগ্নিটা দেখলাম খুব ছোট, তো আমি কোলে নিছি। তা কোলে নেওয়াতে ওর গায়ে একটু কালি লেগে গেছে। যেহেতু আমার শরীর ময়লা ছিল, ওর শরীরে একটু মানে কাদা লাগছে, মানে আপনার কালি লাগছে। তো
তো গাড়িটা লাগার পরে আমার বোন আমাকে যে পরিমাণ ব্যবহার করলো, ছোট লোকের বাচ্চা, ফুটপাতের বাচ্চা, তোরা ডাস্টবিন থেকে উঠে আনছিল, তুই দৌড়ে এসে আমার মেয়েরে ধরলি কেন, এই ছোট লোকের বাচ্চা, মানে এত সব ব্যবহার আমারই করছে, যেটা আসলে ভাই আমি সেখানে হাসি মুখে মেনে নিয়েছি, কিন্তু সত্যিকার অর্থে বাস্তব জীবনে এটা মেনে নেওয়া যে কতটা কষ্টকর, এটা একমাত্র আমি ছাড়া পৃথিবীর কাউকে আমি কখনোই বোঝাতে পারবো না। অশ্রু সিগ্ধ চোখে সেদিন বাসা থেকে বেরিয়ে আসি, এবং এরপর থেকে আমি আর কখনোই আমার পরিবারে আর ফিরে যাই না। কয়েকটা দিন গ্যারেজে থাকি, এবং গ্যারেজে থাকার পরে একটা পর্যায়ে আমি রাজধানী ঢাকা থেকে অনেক দূরে, আমি নামই বলি, আমি গাজীপুরের ওইদিকে একটা চাকরি পাই, মানে চাকরি পাই বলতে চাকরি খুঁজতে থাকি গাজীপুরে একটা গাড়ির গ্যারেজে, আমি তখন ওখানে আমার চাকরি হয়। তো আমি বাবাকে কোনো কিছু বলি নাই, শুধু বলছি আমি একটা জায়গায় যাব, বিকেলে চলে আসবো, আজকে গাড়ির গ্যারেজে আপনি থাকেন, এই কথা বলে আমি আব্বারে গাড়ির গ্যারেজে রেখে আমি সকালবেলা বেরিয়ে যাই, এক কাপড়ে বেরিয়ে যাই, আমি কোনো কিছু নেই না গ্যারেজ থেকে, একটা সুতো গ্যারেজ থেকে নিয়ে বের হই না, নিজের কাপড় চোপড়গুলোও নেই না। আমি এরপরে গাজীপুরের ওই গ্যারেজে জয়েন করি, এবং ওই গ্যারেজে আমি চলে যাই। আমার কোনো মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার কোনো কিছু আমি আমার বাবাকে দিয়ে যাই না, উনি যাতে কোনোভাবে আমার সাথে যোগাযোগ করতে না পারে। অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছিল কি ভাই জানেন, আমি আমার একটা নতুন জীবন শুরু করব, যে জীবনে আমার ধনী বাবার কোনো স্পর্শ আমার থাকবে না, আমার ধনী বাবা আমাকে স্পর্শ করতে পারবে না, কারো বাচ্চা করে নিলে আমাকে ছোট লোক বলে গালি শুনতে হবে না, বড় ভাইদের হাতে প্রতিনিয়ত মায়ের খেতে হবে না, হাড় ভাঙা পরিশ্রম করে যে গ্যারেজে মাস শেষে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বাবার হাতে তুলে দেয়, সেই বাবা আমাকে বলবে না যে তুই আমাকে লোকের সামনে বাবা বলে ডাকিস না। এই দুঃখ কষ্ট আর যন্ত্রণাগুলো থেকে বাঁচার জন্যই আমি তখন গাজীপুরের ওই নতুন গাড়ি গ্যারেজে জয়েন করি। তো যাই হোক, গাড়ি গ্যারেজে জয়েন করে ওখানে আমার কাজ কাম খুব ভালোই চলতেছে, কোনো প্রবলেম নাই, সবাই আমাকে অনেক আদর স্নেহ ভালোবাসে। এবং ওখানে যাওয়ার পরে যেহেতু আমি দেখতে শুনতে অনেকটা ভালো ছিলাম, শুধু ওই গাড়ির গ্যারেজ বলবো না, আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় আমি যেখানেই যাইতাম, আপনাদের দোয়ায় যে জায়গায় যাইতাম, প্রতিটা জায়গায় মানুষ আমাকে খুব সহজে আপন করে নিত। আমি অন্যের দুঃখে দুঃখিত হতাম, মানে এরকমও হতো যে আমি মাস শেষে যে পরিমাণের বেতন পাইতাম, বেশিরভাগ টাকাটাই আমি গরিবের পিছনে ব্যয় করতাম। আমার মতো যারা পথ শিশু আছে, যারা আমার মতো এতিম, ওদের পিছনে ব্যয় করতাম। তো এই জন্য দেখা যায় যে সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে। ওই গাড়ির গ্যারেজে আমি 8 মাসের মতো চাকরি করি, কিন্তু ওই 8 মাসে আমার পরিবারের কোনো মানুষ, লাইক আমার বাবা মা, যাদের কাছে আমি ছোটোবেলা থেকে বড় হই, এদের কারোর সাথে আমার আর কোনো যোগাযোগ ছিল না, যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। এবং আমি কখনো ঢাকার মধ্যেও ঢুকতাম না, ওই গাজীপুর এরিয়াতে থাকতাম, এবং ওখানেই আমি তখন একটা আমার নিজের মতো করে একটা নতুন পৃথিবী তৈরি করে ফেলি, এবং ওখানে থাকতে শুরু করি। এরকম করতে করতে আপনার নভেম্বর ডিসেম্বরের দিকে, লাইক এই টাইমটাতে মনে হচ্ছে, তো সকালবেলা কিন্তু প্রচুর কুয়াশা পড়তো, অনেক কুয়াশা। তো আমি করতাম কি, সকালবেলা ঘুম থেকে উঠতাম, অনেক সকালে ঘুম থেকে উঠতাম, ছোটোবেলা থেকে আমার এটা অভ্যাস ছিল। আমি উঠে ফজরের নামাজ পড়তাম, এবং ফজরের নামাজ পড়ে আমি তখন হাঁটতে বেরোইতাম। তো আমার ওই গ্যারেজের সামনে যখন আমি হাঁটতেছিলাম, আমি খেয়াল করে দেখতাম যে আমাদের গ্যারেজের সামনেই একটা গার্মেন্টস আছে, সামনে বলতে লাইক মোটামুটি আমাদের এখান থেকে একটু দূরে আছে, বাট দেখা যায় গেটটা। ওইখানে দেখতাম একেবারে সকালবেলা মেয়েরা আপনার সুন্দর করে সাজুগুজু করে একেবারে শীতের কাপড় পরে মানে গার্মেন্টসে চাকরি করতে যাইতো। আমার কাছে বিষয়টা দেখতে খুব ভালো লাগতো। একেবারে সকালবেলা কর্মের উদ্দেশ্যে যখন মেয়েগুলো বেরোতো, যাকে যাকে পাখিরে যেরকম কাজের খাবারের সন্ধানে বের হয়, ঠিক এরকম যাকে যাকে মেয়েরা কর্মের সন্ধানে তখন বাসা থেকে বেরিয়ে যেত। এই দৃশ্যটা আমি দেখতাম, অপরূপ এই দৃশ্যটা আমাকে আমার মন কেড়ে নেয়, আমার খুব ভালো লাগে। এরকম করতে দীর্ঘদিন আমি মেয়েগুলোর দিকে তাকিয়ে থাকি। এরকম করতে করতে 5টা মেয়ে একসাথে যাইতো। তো এই 5টা মেয়ের মাঝে খুব ভালো একটা সম্পর্ক ছিল, খুব ক্লোজ একটা সম্পর্ক ছিল। এবং এই 5টা মেয়ের মাঝে একটা মেয়ে ছিল খুব সুন্দরী এবং লম্বা। এই মেয়েটা সবসময় খুব পর্দা করে যাইতো, মানে 3 পিস পরতো, ঢোলা কাপড় পরতো, মানে কেমন জানি একটু ভালো লাগার মতো একটা মেয়ে। বাট বাকি মেয়েগুলো এতটা পর্দাশীল ছিল না, একটু অন্যভাবে চলাফেরা করতো। বাট এই মেয়েটাই খুব পর্দা করে চলাফেরা করতো। তো আমার ভিতরে ভাইকে জানেন, আমার জন্মের পর থেকে কখনো কোনো মেয়ের প্রতি আবেগ, ইমোশন বা ভালোবাসা জিনিসগুলো আসে নাই। আমি মেয়েদেরকে সবসময় একটু ভিন্ন চোখে দেখতাম, মানে একটু অন্যরকম চোখে দেখতাম। কখনোই কোনো মেয়ের প্রতি আমার এই ধরনের কোনো মায়া জাগেনি। কিন্তু কেন জানি এই লম্বা মেয়েটার প্রতি আমার খুব ভালো লাগা কাজ করতে শুরু করে। সকালবেলা ইমাম সাহেবের আজানের শব্দ শুনে আমি ঘুম ভাঙি, এবং নামাজ পড়ি, ফজরের নামাজ শেষ করে গাড়ির গ্যারেজের সামনে বসে থাকি। কুয়াশা মাখা ওই সকালে মেয়েগুলো যখন গার্মেন্টসে যাইতো, আমি আমার গাড়ির গ্যারেজের সামনে দাঁড়িয়ে ওদের গার্মেন্টসে যাওয়া দেখতাম। অপরূপ ওই দৃশ্যটা আমি আমার জীবনে কখনোই ভুলব না। এরকম করে অনেকগুলো মাস কেটে যায়। আমি কিন্তু মেয়েটার সাথে কোনো কথা বলি না, শুধুমাত্র দূর থেকে তাদেরকে দেখতাম। এরকম করতে করতে একদিন বিকেলবেলা বলতে মাগরিবের ঠিক কিছুক্ষণ আগ মুহূর্তে ওদের গার্মেন্টস ছুটি হলো, এবং গার্মেন্টস ছুটি হওয়ার পরে ওই দিন খুব খেয়াল করে দেখতেছি যে ওই মেয়েটা, মানে লম্বা করে যে মেয়েটা, তার নামটাও কিন্তু আমি এখনও ঠিক ওভাবে জানি না,
এই লম্বা মেয়েটাকে বাকি মেয়েগুলো খুব বকাঝোকা করতেছে, এবং শুধু বকাঝোকা না, লাইক গালাগালি করতেছে যে তুই একটা বোকা, এটা সেটা। এবং লম্বা মেয়েটা ওড়না দিয়ে মুখ পেঁচিয়ে, মানে ওড়না দিয়ে মুখের মধ্যে ধরে চোখের পানি মুছতে মুছতে কান্না করতে করতে যাচ্ছে। এবং এই দৃশ্যটা আমাকে খুব বেশি মর্মাহত করে, আমার অনেক কষ্ট পাই। তো আমার একটা গাড়ির কাজ ছিল, আমি কাজটা আরেকজনকে ধরা দিয়ে মেয়েটার পিছনে পিছনে হাঁটতেছি, মানে ওই যে গ্রুপ বেঁধে সবাই যাচ্ছে, অ্যাকচুয়ালি যাচ্ছে কোথায় এটা খেয়াল করতেছি। তো এমন করতে করতে মেয়েগুলো ঢুকে গেল কোন দিকে জানে আমি খেয়াল করতে পারি না, কারণ সন্ধ্যা হয়ে গেছে তো। আর শীতকালে দেখবেন কি আপনার খুব তাড়াতাড়ি হচ্ছে সন্ধ্যা হয়ে যায়। তো ওরা কোন দিকে ঢুকে গেল আমি দেখতে পাই না। এবং পরের দিন সকালবেলা ভোরে আমি গাড়ির গ্যারেজের সামনে দাঁড়াই আছি। তো ওই বাকি যে 5টা মেয়ে, ওরা মানে বাকি যে 4টা মেয়ে, ওই 4টা মেয়ে আসছে, কিন্তু ওই লম্বা মেয়েটা আসলো না। তো লম্বা মেয়েটা যেহেতু আসলো না, মানে আমার মনে প্রশ্ন জাগলো কি ব্যাপার, লম্বা মেয়েটা কই? তো ওই দিন মানে খুবই সকালবেলা তো, রাস্তাঘাটে খুব বেশি একটা মানুষ নাই, এই জন্য আমি গার্মেন্টসের মেয়েগুলোর সাথে কথা বললাম না। দেখা যায় কথা বলতে গেলে যদি অন্য কিছু ডাউট করে বসে, সন্দেহ করে বসে, বা আমাকে যদি মানে ইফট্রেজিং করি এরকম কিছু মনে করে, এই জন্য আমি কথা বলি নাই। তো ওই দিন আমি চুপচাপ ছিলাম, এবং মানে ওই সকালবেলা চুপচাপ ছিলাম। বিকেলবেলা যখন মেয়েগুলো আবার গার্মেন্টস থেকে ফিরতেছিল, আমি তখন তাদের সাথে কথা বলার জন্য চেষ্টা করি, বাট গার্মেন্টসের এত মেয়ে একসাথে ছিল, আমি কথা বলার সুযোগ পাই নাই। তো আমি তাদেরকে ফলো করি তারা আসলে কোথায় যায়। একটা পর্যায়ে আমি দেখলাম যে তারা একটা বাসার মধ্যে ঢুকলো, মানে একটা বাড়ির মধ্যে ঢুকলো। তো ওই বাড়ির যিনি মালিক, ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে। ওনার নাম হচ্ছে খায়ের ভাই, বাড়ির মালিক। খায়ের ভাইয়ের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক। তো সন্ধ্যার সময়, মানে সন্ধ্যার পরে লাইক 8টার দিকে খায়ের ভাই মাঝে মাঝে আমার দোকানের সামনে আসে, আমার সাথে কথাবার্তা বলে। তা খায়ের ভাই আমার দোকানে আসছে, আইসা বলতেছে অবুজ কী ব্যাপার, ভালো আছো? আমি বললাম খায়ের ভাই ভালো আছি, বসেন না, চা খাই। তো ওনারা বসালাম, বসে চায়ের অর্ডার দিলাম। পরে আমি বললাম যে খায়ের ভাই, আপনার বাসায় কি গার্মেন্টস কর্মীরা থাকে নাকি? বলে হ ভাই, একটা গার্মেন্টস পার্টি আছে, 5টা মেয়ে থাকে একটা বাসার মধ্যে। তাই আমি বললাম 5টা মেয়ে থাকে, এদের সবাইকে আপনি চিনেন? বলে হ, সবাইকেই চিনি, সবাই তার আইডি কার্ড দিয়ে এখানে চাকরি নিছে। পরে আমি বললাম আচ্ছা ভালো কথা। তো ভাই 5টা মেয়ের মাঝে এরকম এরকম একটা ঘটনা আমি গতকালকে দেখলাম এবং আজকেও দেখলাম। পরে বলেন না এটা ওদের মানে ওদের ব্যক্তিগত বিষয়, এগুলো তো আর আমি বলতে পারি না, আমি তো বাড়িওয়ালা, আমি তো এইসব বিষয় ওদের সাথে কথা বলি না। পরে আমি বললাম আচ্ছা ভাই ঠিক আছে। আমি আর এই খায়ের ভাইয়ের সাথেও কথা বাড়াইলাম না, যেহেতু খায়ের ভাইয়ের বিষয়টা স্কিপ করছে, আমিও বিষয়টা স্কিপ করার মতোই তখন আমি থেকে গেলাম। যাই হোক, এরকম করতে করতে আমি কি করলাম, একদিন মানে যখন মেয়েরা সবাই গার্মেন্টসের চলে যাওয়ার পরে সকালবেলা আপনার প্রায় 9টা বাজে, আমি নাস্তা টাস্তা শেষ করে খায়ের ভাইয়ের বাড়ির দিকে গেলাম। বাড়ির দিকে যাওয়ার পরে খায়ের ভাইয়ের ডাকতেছি, খায়ের ভাই, ও খায়ের ভাই ডাকতেছি। দেখলাম যে না, খায়ের ভাই মানে বাসার মধ্যে নাই। এবং ওই মেয়েটার, যেহেতু উনি বাসায় নাই, আমি বাসায় যেতে পারবো না, মেয়েটার বাসায় যেতে পারবো না, বোনের আবার চলে আসছি। তার একদিন পরে সকালবেলা আমি দেখলাম যে এই মেয়েটা, মানে লম্বা করে যে মেয়েটা আছে, ওই মেয়েটা আমার গ্যারেজের সামনে দিয়ে যাচ্ছে। লাইক ঘড়ির সময় তখন প্রায় 9টা বা 10টার কাছাকাছি। ওই মুহূর্তে মেয়েটারে দেখার পরে আমি তখন তার সাথে কথা বলার জন্য চেষ্টা করি, ডাক দেওয়ার পরে ও আমার দিকে ফিরেও তাকায় না, ওর মতো করে হেঁটে চলে আছে। যখন হেঁটে চলে যাচ্ছে আমি তখন তারা ফলো করতে থাকি, ও কোথায় যায়। দেখলাম যে মানে আমি তারা ফলো করি, সে মাইলের পর মাইল হাঁটতেছে, আমিও আমার গাড়ির গ্যারেজ বাদ দিয়ে ওকে অনুসরণ করতে শুরু করি, ও কোথায় যায়। এরকম করে 2টা গার্মেন্টসে ও গিয়েছে, 2টা গার্মেন্টসে হচ্ছে কর্ম খালি নাই, এরকম করে হচ্ছে সাইনবোর্ড লেখা আছে। 2টা গার্মেন্টস মানে ঘুরে দুপুরের দিকে মেয়েটা হাইটে হেঁটে চলে আসতেছে আবার বাসার দিকে। তো মেয়েটাকে দেখে আমি কিন্তু তারা ফলো করতেছি, আমি কিন্তু তার পিছনে হাঁটতেছি। একটা পর্যায়ে দেখলাম যে ভাই মেয়েটা মনে হয় রাস্তার মধ্যে ঢুলে পড়ে যাবে, মানে এমন একটা অবস্থা যে হাঁটতে পারতেছে না, এবং ক্ষুধার্ত, খুবই ক্ষুধার্ত, একদম মুখটুক শুকিয়ে গেছে। পরে আমি পিছন থেকে বললাম, বোন রে, আপনার কাছে অনুরোধ করি, আপনি আমার খারাপ মনে করেন না, আপনি একটু এখানে বসেন, আপনি ঢুলে পড়ে যাবেন, আপনি তো অনেক ক্লান্ত। এরপরে রাস্তার পাশে যেই যাত্রী চাউনিগুলো আছে ওইগুলোর মধ্যে মেয়েটা বসছে, বসার পরে কথা বলতে পারতেছে না, মানে খুবই ক্লান্ত। তারপরে আমারে বলে, আপনি আমারে ফলো করেনি কেন, আপনি আমার সাথে কথা বলতে চান কেন? আমি বললাম কিছু মনে করবেন না, আমি কি আপনার জন্য একটু মানে ঠান্ডা কিছু নিয়ে আসবো, আপনি তো মনে হয় গলা শুকিয়ে এখনই মরে যাবেন। তা কিছু বলতেছে না, নিচের দিকে তাকায় আছে। আমি ভাই 2টা পাউরুটি আর হচ্ছে আপনার একটা ছোট ঠান্ডা নিয়ে আসছি, মানে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছি। আনার পর ওর হাতে দেওয়া মাত্র সবগুলো মনে হলো যেন 1 সেকেন্ডের মধ্যে খেয়ে ফেলছে, এমন একটা অবস্থা, মানে খুবই ক্ষুধার্ত। প্রেম বললাম ভাত খাবেন, বলো হ খাবো। তাই হোটেলে নিয়ে গেলাম। আমার মনে হয় সে 2 দিনের ক্ষুধার্ত ভাই, মনে হয় 2 দিন খাবার খায় না, একদম গপ গপ করে অনেকগুলো খাবার খাইলাম। এবং খাবার খাওয়ার পরে আমি বললাম আপনার নাম কি? বলে আমার নাম ফারহানা। তাই আমি বললাম ফারহানা, মানে কিছু মনে করবেন না, আপনি তো জানেন আমি আপনাদের গার্মেন্টসের সামনে যে একটা গ্যারেজ আছে ওইটাতে চাকরি করি, গাড়ি গ্যারেজ। পরে বলে আপনার মাঝে মাঝে দেখি আপনি গাড়ি গ্যারেজে চাকরি করেন আর আপনি আমাদেরকে খুব ফলো করেন। আমি বললাম না, আমি আপনাদেরকে ফলো করি না, আমি শুধু আপনারই ফলো করি।
তা বলে আমারে কেন ফলো করেন? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, ওইটা না হয় পরে বলি আপনি কেন ফলো করি। কিন্তু আমি আপনার কাছ থেকে একটা সত্য কথা জানতে চাই। আমি আশা করি আপনি আমাকে সত্যি জবাবটাই দিবেন। তো আমার বলে, ঠিক আছে বলেন কি? আমি বললাম, আচ্ছা আপনারা ৫টা মেয়ে সবসময় একসাথে গার্মেন্টসে যাইতেন এবং দীর্ঘ মাস ধরে আমি দেখে আসছি আপনারা গার্মেন্টসে যাচ্ছেন, গার্মেন্টস থেকে আসতেছেন। হঠাৎ করে একদিন বিকেলবেলা দেখলাম যে সব মেয়ে আপনার সাথে খুব দুর্ব্যবহার করতেছে, খারাপ ব্যবহার করতেছে এবং এরপর থেকে আপনার ওই গার্মেন্টসে যাচ্ছেন না। কি হয়েছে আমাকে একটু যদি বলতেন। মেয়েটা আমাকে বলতেছে, মানে আমার গার্মেন্টস থেকে চাকরি চলে গেছে, আমি এই জন্য গার্মেন্টসে যাচ্ছি না। পরে আমি বললাম, ঠিক আছে আপনার গার্মেন্টসে চাকরি চলে গেছে, আপনি এই জন্য যাচ্ছেন না, কিন্তু চলে গেল কেন? মানে আপনি কি কাজ করতে পারেন না? বলে সবই পারি, কেন চাকরিটা চলে গেছে এটা আমি আপনার কাছে বলতে পারবো না। আমি তখন বললাম, আপনি আমাকে এখনও খারাপ মানুষ মনে করেন? আপনি আমাকে এখনও আপনার শত্রু মনে করেন? আপনি আমার সাথে কথা বলতে পারবেন না? দেখেন, এই শহরটা বড় বড় আজব। এই শহরে আসলে কেউ কারো নয়। এই শহরে আপন বলতে কেউ নেই। প্রতিটা মানুষ আপনাকে ঠকাবে, আপনাকে ধোকা দেবে, আপনার সাথে প্রতারণা করবে এবং সুযোগ বুঝে কোপ মারবে। আপনি আমার কাছে আপনি সত্য কথাটা বলেন, এভাবে রাস্তার মধ্যে ঘুরে ঘুরে চাকরি খুঁজলে আপনি খুব বিপদে পড়ে যাবেন। কেন ওই গার্মেন্টস থেকে আপনার চাকরি চলে গেছে যদি আমাকে একটু বলতেন। পরে বলতেছে, ওই দিন আমার নাইট ডিউটি ছিল, আমি নাইট ডিউটি করি নাই, এই জন্য চাকরি চলে গেছে। আমি তখন বললাম, তো আপনার নাইট ডিউটি থাকলে আপনি নাইট ডিউটি করলেন না কেন? নাইট ডিউটি করতেন। বলে, নাইট ডিউটি করলে সমস্যা আছে ওই গার্মেন্টসে। আমি তখন বললাম যে নাইট ডিউটি করলে সমস্যা? কী সমস্যা? পরে বলে, নাইট ডিউটি করলে সুপারভাইজারের সাথে মাঝে মাঝে শোয়া লাগে। আমি বললাম, মানি? বলে, হ্যাঁ, সুপারভাইজার মাঝে মাঝে আসে, ধরে টাইনের রুমের মধ্যে নিয়ে যায় এবং অনেক ধরনের কথাবার্তা। আমি বললাম, কী বলেন আপনি? বলে, হ্যাঁ সত্যি, আর এগুলো আমার ভালো লাগে না। অন্য কোনো একটা পরপুরুষ আমার গায়ে হাত দিবে, আমার হাত ধরে টানাটানি করবে, সুযোগ বুঝে আমাকে ওটা করবে, এটা আমার ভালো লাগে না, এই জন্য আমি নাইট করি না এবং আমি নাইট না করার কারণে আমার চাকরিটা চলে গেছে। আমি বললাম, মানে? মেয়েটা আমাকে বলতেছে, আমি না খেয়ে মরে যাব, প্রয়োজনে ট্রেনের নিচে মাথা দিয়ে 2 টুকরো হয়ে যাব, পেটের খিদা সহ্য করতে না পারলে ছুরি দিয়ে পেটের নাড়ি বুড়ি বের করে ফেলবো, কিন্তু তারপরও আমার নিজের শরীর আমি অন্য কোনো পরপুরুষকে দিব না। আমি মেয়েটার কথা শুনে কেমন জানি একটা সতী নারীর সন্ধান আমার কাছে মনে আমি পেলাম। এই সময় এসে এরকম মেয়ে পাওয়া তো খুব ভাগ্যের বিষয়। মেয়েটা তো আসলে এরকম হয় না। পরে আমি বললাম, ফারহানা কিছু মনে করবেন না, মানে আপনি কি আমাকে আপনার বন্ধু মনে করতে পারেন? লাইক ধরেন আপনার বন্ধু আপনাকে একটু হেল্প করতে চায়। পরে আমাকে বলে, দেখেন আপনি মানুষ হিসেবে খুব ভালো, মানুষ হিসেবে যে আপনি খুব খারাপ তা না, কারণ আপনি আমার সাথে অনেকক্ষণ ধরে আছেন, আমাকে ভাত খাওয়াইছেন, আমাকে ঠান্ডা খাওয়াইছেন, পাউরুটি খাওয়াইছেন, তো আমার খুব ভালো লাগছে, কিন্তু কেন আপনি আমার বন্ধু হতে চান? আমি বললাম, আমি আপনাকে সত্যিটাই বলি, বর্তমান সময়ে এই সময় এসে এরকম সতী নারী বা নিজের ইজ্জত বাঁচানোর জন্য একটা মেয়ে এভাবে ফাইট করতে পারে, মানে এরকম মেয়ে না আপনাকে না দেখলে আমি কখনো বিশ্বাস করতাম না। তো আমি আপনার কাছে অনুরোধ করতেছি, আমি আপনার একজন ভালো বন্ধু হিসাবে বা শুভাকাঙ্ক্ষী হিসাবে আপনার সাথে থাকতে চাই, এবং আপনি যদি কিছু না মনে করেন আর কি, আপনার যদি চাকরি হয় আপনি আমার টাকা ফিরিয়ে দিয়েন, আপনি আপাতত আমার কাছ থেকে 10,000 টাকা নিয়ে যান, আপনার যখন চাকরি হবে আপনি আমাকে দিয়ে দেন, বন্ধু হিসাবে আপনাকে আমি টাকাটা দিলাম। পরে আমাকে বলতেছে যে না না না, আমি এটা নিব না। আমি বললাম, দেখেন আপনার যখন চাকরি হবে আপনি আমাকে তখন দিয়ে দিন, আমি জানি আপনার খাওয়া দাওয়া হচ্ছে না। বলে, হ্যাঁ আমার চাকরি চলে যাওয়ার পরে ওই মেয়েরা আর আমারে খাওয়ায় না, ওরা আগে ওদের মেসে আমারে খাওয়াইতো, এখন আমি টাকা দিতে পারি না বলে আমাকে মেসে খাওয়ায় না। আমি বললাম, ঠিক আছে আপনি আমার কাছ থেকে এই টাকাটা নিয়ে যান এবং আপনার চাকরি হলে পর আপনি দিয়ে দিন। খুব জোরাজোরি করলাম, নিতে চাই না, অনেক জোরাজোরি করে একটা সময় তার ব্যাগে আমি টাকাটা ঢুকিয়ে দিলাম। তো এই টাকাটা ঢুকিয়ে দিলাম, ওর হাতে আপনার ওই সময় একটা বাটন সিস্টেম মোবাইল ফোন ছিল, আর সে সময় দেখা যায় একটা বাটন মোবাইলের অনেক দাম আছে। তো এইটা দেখার পর আমার কাছে একটু অবাক লাগলো যে আমি কিন্তু ওই সময় ফোন ইউজ করি না, বুঝেন। পরে আমি বললাম যে তোমার হাতে এই মোবাইলটা কেন, এটা কোত্থেকে আসছে? পরে বলে, আমার মা এটা আমাকে বাড়ি থেকে দিয়ে দিয়েছে, আমি যাতে বিপদে বলে আমার সাথে যোগাযোগ করি। তাই আমি বললাম, তুমি মোবাইল ব্যবহার করো? বলে, হ্যাঁ। মানে আমার কাছে এই বিষয়টা একটু কেমন জানি সন্দেহজনক মনে হলো আর কি। তো যাই হোক, তারপরও আমি আর বিষয়টা সামনের দিকে নিলাম না। মেয়েটা তখন আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল ওর বাসায়, এবং বাসায় চলে যাওয়ার পরে আমি ওর সাথে মাঝে মাঝে কথা বলি চাকরি হয়েছে বা চাকরির বিষয়ে। আবার আমাদের এই দোকানের মধ্যে ল্যান্ডফোন আছে, তা আমি আবার ফোন দিয়ে ওর মোবাইলে কল করি, আবার ওর মোবাইলে ওর সাথে কথা বলি। তো এরকম করতে করতে ওর সাথে আমার মোটামুটি একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। এভাবেই দীর্ঘদিন সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে মেয়েটা তখন একটা চাকরি পায়। বলতে একটা রেস্টুরেন্টে চাকরি পায়। মেয়েটাও দেখতে শুনতে অনেকটা ভালো ছিল, অনেক সুন্দর ছিল। একটা রেস্টুরেন্ট লাইক আবাসিক হোটেলের মতো ওইরকম একটা হোটেলেও চাকরি পায়, রিসেপশনে বসে। তো আমি বললাম যে এই কাজটা তো আপনার ওইটার চেয়েও আরও বেশি রিস্কি। বলে, না, এখানে যে মেয়েগুলো আছে ওরা খুবই ভালো, এবং আমি এও শুনছি যে এটা অবাক হয়ে গেছি যে মেয়েটা পড়াশোনাও করছে, মানে ফারহানা মোটামুটি পড়াশোনাও করা এবং শিক্ষিত একটা মেয়ে। তার বাড়ি রাজধানী ঢাকার পাশাপাশি কোনো একটা জেলায়।
তো এরপরে তার সাথে এরকম করে আমার সম্পর্কটা হলো। তো দেন আমি তার সাথে অলওয়েজ কথাবার্তা বলতাম এবং শুক্রবারে দুজনে মিলে ঘুরতে যাইতাম। দুজনের মাঝে মানে বলা বা না বলার মাঝেই একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেল এবং যে সম্পর্কটা এতটাই মধুর হয়ে গেল যে আমার ওরে ছাড়া ভালো লাগে না এবং ও আমাকে ছাড়া কোনো কিছু ভালো লাগে না। এরকম করে দীর্ঘদিন কেটে গেল। জানতে পারলাম ওর আরও ছোটো 2টা বোন আছে এবং ওই ছোটো 2টা বোন ওর মায়ের কাছে থাকে এবং তারাও হচ্ছে ছোটো 2টা বোনের মাঝে একটা বোন পড়াশোনা করে এবং আরেকটা বোন ওর মায়ের সাথে থাকে টুকিটাকি। ওর মা মানুষের বাড়িতে কাজ টাজ করে, এই মেয়েটাও তখন ওর মায়ের সাথে কাজে যায়। এমন করে আসলে ইচ্ছায় বা অনিচ্ছায়, মুখে প্রকাশ করি বা না করি, একটা সময় ফারহানের সাথে কিন্তু আমার একটা প্রেমের সম্পর্ক হয়ে যায়, ভালোবাসার সম্পর্ক। এরকম করে সময়গুলো কাটতে কাটতে রমজান মাস তখন আসে এবং রমজান আসলে পরে ও তখন বলে কি যে রমজান মাসে কিন্তু মানে খুব বেশি ডিউটি থাকে ওর ওই ইয়াতে, ও ডিউটি করে আমিও ডিউটি করি। তো দেন দেখা গেল রমজান মাসের কিছুদিন আগে হঠাৎ করে ওদের কারখানা বন্ধ হয়ে গেল, মানে হোটেল বন্ধ হয়ে গেল। একইভাবে আমার তখন বলতেছে যে অবুজ ভাই আমাদের বাড়িতে চলেন। মানে ও কিন্তু আমার সম্বন্ধে সব কিছু জানতো। প্র্যাকটিক্যালি আমার বাবা নাই, মা নাই, বা যাদের কাছে বড় হয়েছে তাদের কাছেও আমি যাই না। মানে আমার জীবনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত সমস্ত ঘটনাগুলো সাক্ষী কিন্তু ও নিজেই। পরে আমারে বলে যে আমার সাথে এবার চলেন, আমাদের বাড়িতে রমজানের ঈদটা করবেন। আমি তখন বললাম যে আসলে আমি তো কখনো ওরকমভাবে কখনো ঈদ পালন করি নাই। দেখা যায় ঈদের সময় আমি আমাদের দোকানে কাজ করতাম। তো আমারে বলে প্লিজ আপনি আমার সাথে চলেন, আপনি যদি আমার সাথে যান তাহলে কিন্তু আমি খুব খুশি হব এবং আমার মাও খুব খুশি হবে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে যাওয়া যায়। পরে আমি ওর সাথে ওদের বাড়িতে গেলাম, মানে ওদের বাড়িতে গেলাম। যাওয়ার পরে আমি যাওয়ার সময় অনেক শপিং করে নিয়ে গেছি। ওর 2টা বোন ছিল, 2টা বোনের জন্য, ওর মায়ের জন্য অনেক কেনাকাটা করছি। মানে আমার যতটুকু সামর্থ্য ছিল আর কি, সামর্থ্যের চেয়েও মনে হয় একটু বেশি করে ফেলেছি। অনেক কেনাকাটা করলাম, দেন হচ্ছে ওদের বাড়িতে গেলাম। ওর মা আমাকে খুব ভালোভাবে আদর করলো। সত্যি কথা বলতে গেলে কি আপন ভাই, আমার কাছে মনে হলো যে এই প্রথম কোনো একটা মানুষ আমাকে এতটা ভালোবাসলো। জন্মের পর থেকে যাকে মা ডেকেছে আমি তার কাছ থেকে এরকম ভালোবাসা পাই নাই। তার কাছ থেকেও অনেক অবহেলা, অনেক ঘৃণা পেয়েছি। কিন্তু এই মহিলাটা আমাকে এমনভাবে বুকে জড়িয়ে ধরলো, মনে হলো যেন এই বুঝে আমি আমার মায়ের সন্ধান পেয়ে গেলাম। খুব বেশি ভালোবাসলো এবং ঈদের দিন সকালবেলা পাঞ্জাবি পরে ওদের গ্রামের মানুষদের সাথে নামাজ পড়ার জন্য গেলাম। তো ওই গ্রামটা অনেক ভালো ছিল। কেউ আমাকে তেমন কিছু প্রশ্ন করে নাই যে কে আমি, কোত্থেকে আসছি বা আমার পরিচয় কী, এরকম কোনো কিছু আমাকে প্রশ্ন করে নাই। খুব সোজা সাপটাভাবে গেছি এবং সবাই মোটামুটি আমাকে খুব ভালোভাবেই গ্রহণ করেছে। তো আমি মানে ঈদের নামাজে গেছি, নামাজ পড়ে আসলাম, বাসায় আসছি। পরে ওরা আমার সেমাই রান্না করলো, সেমাই খাইলাম। তো বিকেলবেলা ওর বন্ধুদের সাথে ওদের এরিয়ার মধ্যে ঘুরতে গেলাম। মানে ঘোরার মতো কিছু জায়গা আছে, এগুলোর মধ্যে 2টা ছোটো বোনের নিয়ে ঘুরলাম। আমি টোটাল 3 দিন ওদের পরিবারে ছিলাম। তো 3 দিন থাকা অবস্থায় একটা বিষয় আমি খুব খেয়াল করলাম ভাই, ওদের যে ঘরটা, মানে ওদের এই ঘরটা মানে ওদের বাড়ির কর্নার ভিতরে, মানে একদম কর্নারে, এবং ওদের বাড়ির সামনে একটা বিশাল অট্টালিকা আছে, দোতলা একটা বাড়ি আছে এবং দেখার মতো একটা বাড়ি, একদম রাজকীয় একটা বাড়ি। এবং ওই বাড়ির সামনে একটা গাড়িও পার্ক করা। তো আমি বললাম যে এই বাড়িটা কার? বলে এটা আমার চাচার বাড়ি। আমি বললাম তোমার চাচা? মানে বলে আমার আপন চাচা, আমার আব্বুর ছোটো ভাই। আমার আব্বুর 2টা ছোটো ভাই, একজন মারা গেছে আর আরেকজন আছে, উনি বেলজিয়াম থাকে। ওইটা হচ্ছে আমার ওই চাচ্চুর বাড়ি। আমি বলি তো তোমার চাচ্চু এত বড় লোক, তা তোমাদেরকে কোনো হেল্প করে না? বলে হেল্পের কথা বলতেছেন, বরং আমাদের যে জায়গাটা আছে আমাদের জায়গাটা নিয়ে গেছে। আমার আম্মার কাছ থেকে দলিল দিতে চাইছে, আমার আম্মা দলিল দেনে দেখে জোর করে এলাকার লোকজন দিয়ে জোর করে দখল করে আমাদের বাড়িটা দখলে নিয়ে গেছে, আমাদের জায়গাটা দখলে নিয়ে গেছে। আমাদেরকে যে জায়গাটা দিছে অল্প একটু জায়গা দিছে, ওইখানে আমরা থাকতেও পারি না। আমার 2টা বোন, আমি, মা, আমাদের এখানে থাকা খুব ডিফিকাল্ট হয়ে যায়। বাট তারপর আমরা এখানে পড়ে আসি। আর আপনি বলতেছেন যে আমাদেরকে সাহায্য করবে, ওনার খেয়ে দিয়ে কাম নাই। তো এরকম করে ওর বাড়িতে আমি 3 দিন পর্যন্ত ছিলাম। থাকার পর আমি আবারও ঢাকায় চলে আসছি। তো ঢাকায় এসে আমরা তখন মানে ও এক বাসায় থাকতো, আমি এক বাসায় থাকতাম। তো ওরও রান্নাবান্না করাটা খুব ডিফিকাল্ট হতো, আমারও রান্নাবান্না করাটা খুব কঠিন হতো। তো পরে আমি বললাম যে ও আমারে বলে যে আমি রান্না করি, তুমি না হয় আমার বাসায় এসে খেয়ে যাও, তুমি রান্না করতে হবে না। পরে ও তখন রান্না করে, আমি ওর বাসায় যাই, খাওয়া দাওয়া করে আসি, আবার আমার বাসায় থাকি। তো এরকম করতে করতে মাঝে মাঝে ওর বাসায় আমি রাতের বেলা থেকে যাইতাম। ধরেন যেদিন রাতে ভালো রান্না হতো খাইতাম, খাবার খেয়ে থেকে যেতাম। তো এমন করতে করতে আমাদের দুজনের মাঝে অনেক ধরনের সম্পর্ক হয়ে যায়, মানে অনেক সম্পর্কই তৈরি হয়ে যায়। এবং একটা সময় আমার কেন জানি নিজেকে একটু অপরাধী মনে হয় যে আমি আজ একজন মুসলিম ছেলে এবং বিয়েবিহীন আমি এই ধরনের কাজগুলো করতেছি, খুব খারাপ লাগে। একবার যে আমি তাকে ডিরেক্টলি বললাম যে ফারহানা, তুমি যদি রাজি থাকো বা তুমি যদি অনুমতি দাও, আমি তোমাকে বিয়ে করে ফেলতে চাই। আমরা দুজনকে ভালোবাসি, আমাদের মাঝে প্রেমের সম্পর্ক আছে, এটা ঠিক আছে, কিন্তু আমি সবসময় তোমার বাসায় আসি বা তোমার সাথে থাকি, এই বিষয়গুলো আসলে আমার কাছে ভালো লাগে না, কেমন যেন আমার কাছে একটু অন্যরকম মনে হয়। তো আমরা যেহেতু দুজনকে ভালোবাসি, পরে না হয় আমরা অনুষ্ঠান করব, আমরা আপাতত বিয়ে করে ফেলি। এবং আমি খুব খেয়াল করে দেখলাম যে আমার ওই প্রস্তাবে ফারহানা খুব সহজভাবে রাজি হয়ে গেল, মানে সহজেই বললো যে আচ্ছা ঠিক আছে।
এবং আলহামদুলিল্লাহ আমি ওকে তখন বিয়ে করি। এবং আমাদের বিয়ে হওয়ার পর আমরা তখন একই বাসায় থাকতেছি, ফারহানা আর আমি ওর বাসায় থাকি। ও তখন ওর কাজে যায়, আমি তখন আমার কাজে যাই। এইভাবে সময়গুলো কাটতে কাটতে ও তখন বেবি কনসেপ্ট করে। এবং বেবি কনসেপ্ট করার পরে আমাকে বলে যে দেখো আমাদের গ্রামটা যেমনই হোক, আমি যদি মাকে না জানি এখন বাচ্চা টাচ্চা নিয়ে নিই, আমার মা অনেক ডাউট করবে। একটা কাজ করি, আমরা সামনের মাসে মানে সামনের 2 মাস পরে আমরা বাড়িতে যাব, তখন আমার আম্মুকে বিয়ের বিষয়টা জানাবো, তখন আমরা বেবি নিব, এখন আমরা বেবিটা নিব না। এটাই মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে ভাই, কারণ ওই সময় যদি বেবিটা নিয়ে নিতাম তাহলে হয়তো আমাকে আজকে এই দিনটা দেখতে হতো না। পরেও কী করলো, বাচ্চাটা নিল না, বেবিটা নষ্ট করলো। এবং বেবিটা নষ্ট করলো দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিল, অনেক দিন যাবৎ। এবং অসুস্থ থাকার পরে আমরা যেদিন হচ্ছে আপনার ঢাকায় মানে ওদের গ্রামে যাব, 1 মাস মানে 2 মাস পরে যাব, 1 মাসের মাথায় একদিন ওর মা ওকে ফোন করছে ঢাকাতে। ফোন করে বলতেছে ফারহানা বাড়িতে আয়, বাড়িতে আয়, মানে খুবভাবে ওকে বাড়িতে নেওয়ার জন্য ট্রাই করতেছে। পরে আমি বললাম যে কী ব্যাপার, তোমাকে তোমার আম্মু এত চাপ দিচ্ছে কেন বাড়ি যাওয়ার জন্য? ও বলে জানি না। পরে বললাম বিয়েটি দিয়ে দিবে নাকি? বলে আরে না, বিয়ে দিবে না, হয়তো অন্য কোনো কাজে ডাকতেছে। বললাম ঠিক আছে তাহলে তুমি যাও। পরে আমি কাজ করতেছি, আমি 1 মাস পরে যাব, ওরকম পরিকল্পনা। ও তখন বাড়িতে গেছে। কিন্তু বাড়িতে যাওয়ার পরে আমি ওর সাথে ফোনে কথাবার্তা বলার পরে ও আমাকে বলে ওর চাচা যে ছিল আর কি, মানে ওর চাচার নাম হচ্ছে আসলাম, মানে আসলাম চাচা ওরে বাড়িতে নিয়ে গেছে। মানে ওদের বাড়িতে আসছে, ও চাচা বাড়িতে আসছে। আসার পরে ওর চাচা নাকি স্বপ্নে দেখছে ওর ভাতিজির কষ্ট হইতে আছে, ওটা স্বপ্নে দেখছে। এবং দেখার পরে ওর চাচা ওর মায়ের কাছে মাপ চাইছে, এবং ওদের যে জায়গাটা ওই জায়গাটার ন্যায্য দাম ওর মাকে দিয়ে দিবে। এবং মানে খুব ভাবে হচ্ছে ওর চাচা ভালো হয়ে গেছে, এক কথায় যেটা। পরে আমি বললাম যে ফারহানা হঠাৎ করে তোমার চাচা এতটা ভালো হয়ে যাওয়ার কারণ কি? কারণ একটা শয়তান তো সহজে ভালো হয় না। পরে ও আমারে বলতেছে আসলে কি জানি না, বাট চাচা আমাদের সাথে অনেক ভালো হয়ে গেছে, আমাদের জন্য কেনাকাটা করছে বা আমার একটা লাইন করে দিবি, এরকম কথাবার্তা বলতেছে। পরে আমি বললাম যে যাই হোক ভালো। এর মাঝে ওর সাথে আমি কথাবার্তা বলি। 1 মাস পরে আমি তখন ওদের বাড়িতে গেছি। তো ওদের বাড়িতে যাওয়ার পরে কেমন জানি ওর চাচা আমি যারা দেখলাম আর কি, ওই লোকটা আমার কাছে ভালো লাগে নাই, যেটা সত্য কথা। মানে কেমন জানি একটু অন্যরকম প্রতারক বা চিটার টাইপের কিছু লোক আছে না, ওরকম মনে হয়েছে। তো যেহেতু ওর চাচা, আমি তো আর ওভাবে কিছু বলতে পারি না, বাট আমি ওদের বাড়িতে যাওয়াতে ওই লোকটা খুব মাইন্ড করছে। ফারহানার আমারে বলতেছে যে কী ব্যাপার ভাবি, একটা অপরিচিত অচেনা একটা ছেলে কেন আপনার বাড়িতে আসবে, আপনি তিনটা যুবতী মেয়ে ঘরে। মানে আমি ওই বাড়িতে 2 দিনের বেশি থাকতে পারি না। একসময় ফারহানা নিজে বাধ্য হয়ে আমাকে বলতেছে যে অবশ্য তুমি চলে যাও, আমার মা মানে আমার চাচা অনেক ঝামেলা করতেছে। পরে আমি চলে আসি। আসার পর ওর সাথে আমি ফোনে কথাবার্তা বলি। তখন আর আমাদের মাঝে মিট হয় না, মানে দেখা হয় না। ও তখন ওইখানেই থাকতো এবং আমি হচ্ছে আমার জায়গায় থাকতাম। তারপর ফোনে কথাবার্তা বলি, অলওয়েজ কথাবার্তা বলি। আমি বলি যে আমার খারাপ লাগে, তোমার ছাড়া থাকতে কষ্ট হয়, এভাবে তো আসলে থাকা যায় না, তুমি ঢাকায় চলে আসো। ও আমার বলে চাচা তো আমাকে ঢাকায় যেতে দিচ্ছে না। চাচা আমার বলতেছে যে ঢাকায় যেতে দিবে না, আমাকে এই এলাকাতে কিছু একটা করে দিবে। তাই আমি বললাম যে তুমি আমাদের বিয়ের বিষয়টা বলে দাও, আমাদের বিয়ের বিষয়টা তো লুকিয়ে রাখার কোনো কারণ নাই। আমাকে বলতেছে বলবো, এত তাড়াহুড়ো করার তো কিছু নাই, আর আমার তো বিয়ে হয়ে যাচ্ছে না, এমন না যে আমার মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, আমার অন্য কোথাও বিয়ে হয়ে যাবে, তো আমার বিয়ের বিষয়টা বলা খুব জরুরি। তো আমার তো কোথাও বিয়ে হচ্ছে না, তুমি তো টেনশন করতেছো কেন, তুমি তো আছোই আর আমিও তোমার আছি, কোনো কিছু ভেবো না। এরকম করে সপ্তাহখানেক কাটার পরে একদিন ওরা আমি ফোন দিলাম দিনের বেলায়। আমি অনেক লোকজনের কথাবার্তা শুনতেছি। পরে আমি বললাম যে কী ব্যাপার ফারহানা, এত লোকের সাউন্ড কেন, এত মানুষ কেন? আমাকে বলতেছে আমি না একটু শহরের দিকে আসছি। পরে আমি বললাম শহরে কেন? বলে আমার চাচা আমাকে নিয়ে আসছে। কী কারণে? বলে আমাকে পাসপোর্ট করাবে। আমি তখন বললাম পাসপোর্ট করাবে? কেন পাসপোর্ট করাবে তোমাকে? আমাকে বল আমাকে পাসপোর্ট করাবে, চাচা বলছে আমাকে বেলজিয়ামে নিয়ে যাবে। তাই আমি বললাম তুমি তো আমার বউ, তুমি আমার বউ না? বলে হ্যাঁ। তাই আমি বললাম তুমি যদি আমার বউ হয়ে থাকো, তুমি আমার অনুমতি ছাড়া তুমি পাসপোর্ট করতে চলে গেলা, তুমি বেলজিয়ামে চলে যাবা, এটা কী ধরনের কথা? মানে খুব রাগ করে তখন আমি মোবাইল ফোনটা অফ করে দিলাম, মানে মোবাইল ফোনটা টোটালি বন্ধ করে দিলাম। সারাদিনের মোবাইল খুলি নাই, সারা রাতও মোবাইল খুলি নাই। তুই আমার সাথে মানে আমার বউ হওয়ার পরে আরেক বেটার সাথে কেন তুই পাসপোর্ট করতে যাবি এবং তুই বেলজিয়ামে যাবি, এটা কী ধরনের কথা? সারাদিন সারা রাত মোবাইলটা বন্ধ। পরের দিন আমি গ্যারেজে কাজ করতেছি, দেখি যে 10টার দিকেও চলে আসছে, মানে গ্রাম থেকে চলে আসছে। আইসা গ্যারেজের সামনে দাঁড়ায় কান্না করতেছে। আমি ওর দিকে তাকাই না। পরে আমার গ্যারেজের বাকি যে পোলাপাইনগুলো আছে সবাই তো জানে যে ও আমার গার্লফ্রেন্ড বা ও আমার বউ, এটা সবাই জানে। পরে আমার বলে ভাই কান্না করতেছে, এরকম করেন না। পরে দেখলাম যে না দাঁড়াই আছে, জিনিসটাও খারাপ দেখা যাইতেছে। আমি কাছে গেছি, যাই বললাম এখানে আসছো কেন? এই মানুষগুলোর সামনে আমার পা ধরে ফেলছে, মানে যারা যারা আছে সবার সামনে। আমি তখন বললাম রাস্তার মধ্যে পা ধরতেছো কেন, ছাড়ো ছি। পরে আমি তারা বললাম বাসায় চলো, বাসায় নিয়ে গেছি। বাসায় যাওয়ার পরে ওর কান্না থামতেছে না। কান্না করতেছো কেন? পরে আমার বলে তুমি জানো আমি যা কিছু করতেছি তোমার আমার ভালোর জন্য করতেছি, তুমি কেন বুঝো না?
আমি বললাম, আমাদের ভালোর জন্য তুমি কি করতেছো? ও আমার বলে, তুমি গ্যারেজে চাকরি করো, কয় টাকা মাস শেষে বেতন পাও? এবং আমি আমি আগে গার্মেন্টসে চাকরি করতাম, এখন হোটেলে চাকরি করি। তা আমিও তো ওরকম ভালো কোনো বেতন পাই না, আমার ছোটো 2টা বোন আছে, তোমার তো একটা ভবিষ্যৎ আছে। তা আমি যদি কোনোভাবে চাচ্ছু আমাকে বেলজিয়ামে নিতে পারে, এবং বেলজিয়াম ইউরোপের খুব ভালো একটা দেশ, আমি ওখানে যেতে পারলে আমি তোমাকে সাথে করে নিয়ে যাব, মানে অথবা আমি গিয়ে ওখানে সেটেল হয়ে তারপর তোমাকে নিয়ে যাব। আর আমাকে তো পর কোনো মানুষ নিচ্ছে না, উনি আমার বাবা, এক হিসাব করলে আমার বাবার রক্ত ওনার শরীরে আছে, উনি আমাকে নিয়ে যাচ্ছে। সো তোমার তো এখানে টেনশন করার কিছু নাই, তুমি কেন মন খারাপ করতেছো? আমি বললাম, ফারহানা, আমার কাছে বিষয়টা ভালো মনে হচ্ছে না যে তোমার চাচা কেন এত এক্সাইটেড হয়ে তোমাকে নিয়ে যাবে, বা তোমাকে নিয়ে যাওয়ার পিছনে কারণটা কি। মানে বিভিন্ন বিষয় তখন আমার মাথায় খুব সন্দেহ লাগতেছে আর কি। ও আমারে বলে, তুমি প্লিজ আমার চাচাকে নিয়ে অ্যাটলিস্ট উল্টাপাল্টা কথা বলো না, আমার কাছে আমার চাচা যে আমার বাবাও সেই। পরে আমারে বলতেছে যে দেখো, আমাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে হলেও তুমি রাজি হয়ে যাও, প্লিজ তুমি রাজি হয়ে যাও, আমাদের ভবিষ্যতের কথাটা মাথায় রেখে তুমি রাজি হয়ে যাও। একটা সময় দেখবা যে আমাদের বাচ্চা কাচ্চা হবে, লাইক আমরা ইউরোপে সেটেল হবো, তুমি কি চাও না আমি ইউরোপে যাই, তুমি পরে যাবা, আমরা দুজনে একসাথে থাকবো, ইউরোপে বেলজিয়ামের মতো এত বড় একটা দেশে আমরা লাইফ লিড করবো, আমরা থাকবো, এটিকে আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া না? আমি বললাম, হ্যাঁ তোমার কথা ঠিক আছে, কিন্তু তুমি যদি ওখানে গিয়ে আমাকে ভুলে যাও। আমার বলে, আরে ভুলবো কেন, আমি তো যাচ্ছি তোমার জন্য, আর যার জন্য যাবো আমি তাকেই ভুলে যাব? এরকম করে আমাকে জড়াই ধরলো, অনেক আদর করলো সেদিন, এবং সারাদিনও আমার সাথে ছিল। বিকেলের কিছুক্ষণ আগে পরে বলে যে আমি চলে যাই, কারণ চাচা যদি বাড়িতে এসে আমাকে না দেখে খুব ঝামেলা করবে। পরে ও তখন চলে গেছে। এরকম করতে করতে একটা সময় ওর তখন ভিসা প্রসেসিং হয়ে যায়, বেলজিয়ামে চলে যাবে। এখানে অনেকগুলো মাস কেটে যায়, আবার ও মাঝে মাঝে আসতো, আমার সাথে থাকতো, আবার চলে যেত, মাঝে মাঝে আসতো, এবং একটা সময় তখন চলে যাবে। এবং ও আমাকে বলে যে আমি ঢাকা এয়ারপোর্টে যাবো। আমি বললাম, তোমার চাচার সাথে আমাকে পরিচয় করাই দাও, আমরা বিয়ে করছি এটা বলো। ও বলে, না এখন বিয়ে করছি এগুলো কইলে হয়তো আমার ভিসা হবে না, এগুলো বলে ফেলে হয়তো চাচা আমাকে বিদেশে নিবে না, উনি হয়তো বলবে যে তুই বিয়ে করে ফেলছিস, বা অন্য ঝামেলা মনে করতে পারে। আমি আগে কোনোভাবে একবার ওই দেশে যাই, এবং এরপর আমি তোমাকে নিয়ে যাবো। যেমন কথা তেমন কাজ। একটা সময় ও তখন ওর চাচার সাথে চলে গেল, এবং আমার সাথে শেষ দেখা ওর এয়ারপোর্টে। আমার বড় দুঃখ হচ্ছে এটা যে আমি আমার বউয়ের হাতটা ধরে বউকে বিদায়টা দিতে পারলাম না, এবং অপরিচিত মানুষের মতো দূর থেকে ওর চলে যাওয়া দেখলাম। ওই এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেল চাচার সাথে, এবং একটা পর্যায়ে তখন বেলজিয়ামে চলে যায়। তবে এটা সত্য, বেলজিয়ামে যাওয়ার পরে ও আমার সাথে যোগাযোগ করে, ওখানে গিয়ে আমাকে ফোন করে এবং আমাকে বলে যে অবুজ আমি আসছি, আমি খুব ভালো আছি, তুমি আমাকে নিয়ে টেনশন করো না। তো ওরে ছাড়া থাকা যে আমার জন্য কতটা কষ্টকর, কতটা যন্ত্রণাদায়ক, এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না, পৃথিবীর কাউরেই না। এমন কোনো দিন ছিল না ওর ছবি চায়, ওর ছবির দিকে তাকে আমি কান্না করতাম না। ওর জন্য আমার এত খারাপ লাগতো যে ও আমাকে কেন চলে গেল, শুধুমাত্র কি টাকার জন্য? এরকমভাবে কষ্ট হইতেছে। প্রায় 3 মাসের মতো তখন বেলজিয়ামে ছিল, এবং 3 মাস পরে আস্তে আস্তে করে আমার সাথে কথা বলা কেমন যেন কমাই দিচ্ছিল। ঠিক এরকম না, আমি ফোন করলেও কথা বলতে চাইতো না, এবং কথা বলতে গেলে ওর চাচা বকা দিত, এই এত কি ফোনে কথা বলিস? আমি ওরে বলতাম যে তুমি ওখানে কি কাজ করো, কোন কাজের সন্ধানে গেছো, কোনো কাজ করতেছো? আমার বলে, না আমি তেমন কিছুই করি না, চাচার বাসায় আসি। তো আমি বললাম যে তোমার চাচি তো দেশে, তোমার চাচা ওইখানে কী করে? বলে, চাচার অনেক বিজনেস আছে, উনি অনেক ব্যবসা বাণিজ্য করে এখানে, এবং উনি এখানে একজন প্রতিষ্ঠিত বিজনেসম্যান, তো সবার সাথে ওনার ভালো লিঙ্ক আছে, তো আমি ওনার বাসায় আছি। তো তারপরেও ভাই আমার মাথায় কোনো কিছু আসতো না, আমি ওর সহজ সরলভাবেই বিশ্বাস করতাম। এভাবেই 3 মাস পরে একদিন হঠাৎ করে আমার সাথে কথা বলা অফ করে দিচ্ছে, টোটালি বন্ধ। আমার ওর ফোনটা বন্ধ পাইতাম ভাই, বিশ্বাস যদি করেন, আমি জানি না আপনি বিশ্বাস করবেন কি না, ওর বেলজিয়ামের একটা সিম ছিল, আমি 24টা ঘন্টা ওর নাম্বারে ট্রাই করতাম। আমি সিম কিনতাম, সিম কিনে সিম ফালাই দিতাম, মনে করতাম হয়তো এই সিমে কল ঢুকবে না, নতুন আরেকটা সিম কিনতাম, আরেকটা সিম কিনে কল দিতাম, ওই সিমে বন্ধ কেন? এবং এয়ারপোর্টে গিয়ে দাঁড়ায় থাকতাম, বিভিন্ন লোকদেরকে জিজ্ঞেস করতাম যে ভাই ইউরোপের ফ্লাইট কটা, ইউরোপের ফ্লাইটগুলো কখন হয় এবং কখন ইউরোপের ফ্লাইটগুলো যায়। আমি ওই বিমানগুলোর দিকে তাকায় থাকতাম, অপলক দৃষ্টিতে ওগুলোকে তাকায় থেকে কান্না করতাম যে আমার সামর্থ্য থাকলে বা সাধ্য থাকলে আমি এই বিমানে করে চলে যেতাম, বেলজিয়াম চলে যেতাম। এরকম করে প্রায় দীর্ঘ অনেকগুলো মাস ও আমার সাথে কোনো যোগাযোগ করে না, আমার সাথে টোটালি কোনো যোগাযোগ নাই, টোটালি কোনো যোগাযোগ নাই, কোনো কথাবার্তা নাই। আমার কষ্ট তখন আমি পৃথিবীর কাউরে বুঝাইতে পারবো না। নাম্বার বন্ধ, বাড়িতে যাই, বাড়িতে গিয়ে ওর মাকে বলি, ওর মাও সেম কথা বলে, আমার সাথে কোনো যোগাযোগ নাই, আমার সাথে কোনো কথাবার্তা নাই। আমি বলি, ওর চাচা কোথায়? বলো, ওর চাচা ওখানে। তো বললাম, ওর চাচার সাথে যোগাযোগ নেই? বলে, না, ওর চাচাও আমাদের সাথে কথা বলে না। তো আমি পরিপূর্ণভাবে বুঝে গেলাম যে ও একটা চক্রের মধ্যে পড়ে গেছে, ফারহানা মোটামুটি ওর চাচার একটা কঠিন চক্রের মধ্যেও পড়ে গেছে।
এবং এইটাতে সর্বোপরি ওর চাচিও কিন্তু ওকে হেল্প করতেছে, মানে ওর চাচাকে হেল্প করতেছে, মানে চাচিও চাচ্ছে যে এরকম কিছু একটা ঘটুক। আমি ওর মাকে এটা বললাম যে আপনার দেবর কি এরকম যে আপনারে বলতেছে ফারহানার কোনো ক্ষতি করবে, আপনাদের জায়গাটাকে লিখে দেওয়ার জন্য এরকম কিছু? বলে না, আমার দেবর তো আমাকে এরকম কিছু বলে না, আমার সাথে টোটালি যোগাযোগে নাই। দীর্ঘ 6টা মাস কেটে গেল ভাই, ফারহানার সাথে আমি কোনো যোগাযোগ করতে পারি না, কোনো কথা বলতে পারি না। 6 মাস পরে আমি আর নিজেকে ধরে রাখতে পারতেছি না। মানে আমি যে বাবা মায়ের ঘর ছেড়ে চলে আসছি, কখনোই তাদের কাছে যাব না, মানে তাদের কাছে যাওয়ার কোনো প্ল্যানিং আমার নাই, আমি কখনোই তাদের কাছে যাব না। আমি সেই বাবা মায়ের দরজায় আবার গেছি অনেক বছর পরে গেছি। যাওয়ার পরে বাবা আমাকে দেখছে, দেখে একটু ইমোশন নিয়ে আমার কাছে আসছে, কারণ ছোটোবেলায় তো ল্যাংটা কাল থেকে আমাকে পাইলা লাইলে বড় করছে, ইমোশন নিয়ে কাছে আসছে। আইসা আমার হাতটা ধরছে, ধরে ক্যাশে নিয়ে গেছে, ক্যাশে বসাইছে, বসা আমার দিকে তাকায় আছে। মানে ওই দিন বাবার দিকে তাকায় আমার নিজের অনেক কান্না আসছে। বাবা অনেক বলতেছে যে অবস্থা এটা কী করলি এটা। পরে আমি নিচের দিকে তাকায় আছে, পরে বলি তুই কোথায় গেছিলি? আমি কিচ্ছু বলি না। আমাকে বলে বাসায় যা। আমি বললাম না, বাসায় যাবো না, বাসায় গেলে মা বকা দিবে। কয় না, কেউ বকা দিবে না, তুই বাসায় যা। পরে বাসায় গেলাম পরে মাও দেখি কান্না করতেছে আমাকে দেখা, এবং আমাকে ওগুলো গোসল করে খেতে আয়, মানে খুব ভালো করেই বলছে। পরে আমি গোসল করছি, বাথরুমে ঢুকে গোসল করার পরে মা তখন খাবার দিল, খাচ্ছি। বড় ভাইরা আছে, বড় ভাইরা অনেকেই বিয়ে করছে, তাদের ওয়াইফরা আসে, সবাই আমার সাথে খুব ভালো করে কথা বলতেছে, মানে খারাপ কিছুই না। খাইলাম, খাওয়ার পরে আমা বলতেছে তুই রুমে গিয়ে রেস্ট কর। তো আমাকে একটা রুম দিলাম, ওই রুমে আমি আগেও থাকতাম, মাঝে মাঝে গেলে আমারই রুম এটা। রুমের মধ্যে ঢুকে রেস্ট করতেছি, চিন্তা করতেছি কী করবো। আমি তো আমার বাবার কাছে আসছি শুধুমাত্র বেলজিয়াম যাওয়ার জন্য, আমি বেলজিয়াম চলে যাব। এভাবেই 2 দিন কাটাই দিলাম। আর 2 দিনও তো আমি অসংখ্যবার ওই ফারহানাকে ট্রাই করেই যাচ্ছি, নাম্বারে কোনোভাবে মানে লাইন পাই না। দেন আব্বা তখন আমার বলতেছে গ্যারেজে বয়, গ্যারেজটা দেখ, গ্যারেজটা তো মরে গেছে, এখন তো আর গ্যারেজটা আগের মতো নাই, চলতেছে না, গ্যারেজে বয়। তো আমি তখন গ্যারেজে বসতাম, এবং আমার ভিতরে টার্গেট যে আমি তো চলে যাব, মানে আমি তো এখানে থাকবো না, আমি চলে যাব। এইভাবে 3 দিন 4 দিন 5 দিন গ্যারেজে বসে আছি। একটা সময় আমি তখন সর্বোপরি বাধ্য হয়ে আমার আব্বারে বলছি যে আব্বা, আমার না কেন জানি বেলজিয়াম যেতে ইচ্ছে করতেছে, আমি বেলজিয়াম যাব। এমনি আব্বারে বলতেছে। আব্বা তখন হঠাৎ করে বলতেছে স্পেসিফিক তুই বেলজিয়ামে কেন যাবি? পরে আমি বললাম যে আমার ইচ্ছা করতেছে, ইউরোপের বেলজিয়াম দেশটা অনেক ভালো, আমি এখানে যাব। পরে আব্বা আমারে বলে পাগলামির আর কোনো মানে খাইয়ে দেয় আর কোনো কাজ নাই, তুই যদি চলে যাস তাহলে আমার গাড়ি গ্যারেজ দেখবে কে? এত বছর গ্যারেজটা পালায় রেখে চলে গেছিস, আমার আয় ইনকাম উন্নতি সব কিছু শেষ, এখন গ্যারেজটারে আস্তে আস্তে উঠা, তোর বেলজিয়াম যাওয়া লাগবে না, তোরে আমি দেখে শুনে একটা বিয়ে করাবো, এবং বিয়ে করাইয়া তোরে আমি ভালোভাবে রাখবো, আমি তোর নামে প্রয়োজনে গ্যারেজটা দিয়ে দেবো, তুই গ্যারেজটা ভালো করে চালা। মানে ওই সময় আব্বা আম্মা দুজনে আমার সাথে এরকম ব্যবহার করতো ভাই, যেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। ওরা আমার সাথে আর কোনো খারাপ আচরণ করতো না, খারাপ ব্যবহার করতো না, একদম নিজের সন্তানের মতো আমাকে আদর করতো। ওদের যেরকম যে সন্তানগুলো আছে ওগুলোর মতো আমাকে আদর করতো। গাড়ির মানে প্রেশার দিত না, চাপ দিত না। আব্বু আমাকে বলতো তুই কী খাবি, তোর জন্য কী আনবো। বাসা থেকে আব্বা আমার জন্য দুপুরবেলা খাবার নিয়ে আসতো, মানে এমন একটা অবস্থা যে আম্মা রান্না করে দিলে আমারে বলতো যে অবজের জন্য দাও, অবজের জন্য খাবার নিয়ে যায়, আব্বা আমার জন্য খাবার নিয়ে আসতো। এই ভালোবাসাগুলো কিন্তু আমি আমার মানে অতীত জীবনে কখনোই তাদের কাছে পাই নাই। তো পরে দেখলাম যে না, আব্বাকে কোনোভাবে রাজি করে দিতে পারি না। মাকে বললাম যে মা, আমি বেলজিয়াম যাব। মাও সেম একই কথা বলতেছে, আর পাগলামি করতে হবে না, তুই একবার চলে গেছিস, দীর্ঘ অনেকগুলো বছর বাড়িতে আসিস নাই, আমরা তোর অনেক মিস করছি, আমরা অনেক কান্নাকাটি করছি, তোরে আমি ল্যাংটা আমার কোলে নিছি, তোরে আমি লাইলা পাইলা বড় করছি, এত বড় করছি, তুই আমার কেমনে রেখে চলে গেলি, আবার এখন আমার রেখে তুই বেলজিয়াম চলে যাবে, আমি তোরা ছাড়া থাকবো কেমন করে। মায়ের এই টান ভালোবাসা, বাবার এই টান ভালোবাসা কোনোভাবে আমি কাউরে বুঝাইতে পারলাম না যে আমার বেলজিয়ামে কেন যেতে হবে। পরিবারের কোনো মানুষ আমাকে এক বিন্দু পরিবারের মূল্যায়ন করলো না। আব্বা যে কথা বললো, আম্মা সে একই কথা বলতেছে, আমার কেউ বেলজিয়ামে পাঠাবে না। এভাবে ভাই অনেকগুলো মাস কেটে গেল। একটা সময় আমি নিঃশ্বাস নিতে পারি না, মনে হয় যেন এই পৃথিবীতে অক্সিজেন নাই, পৃথিবীতে সমস্ত গাছপালাগুলো শুকিয়ে গেছে, আমি অক্সিজেন নিতে পারি না, আমার নিঃশ্বাস নিতে পারি না, এত বেশি কষ্ট হচ্ছিল। একটা সময় কান্না করতে করতে আমি এমন একটা পথ বেছে নিলাম। এমন একটা পথ বেছে নেওয়ার একটা কারণ ছিল, সেটা হচ্ছে হঠাৎ করে একটা লোকের সাথে আমার পরিচয় হয়। এবং এই লোকটার সাথে পরিচয় হয় বলতে এই যে আমি বেলজিয়ামে যাব বা এই পরিকল্পনা করতেছি, বিভিন্ন জায়গায় যোগাযোগ করতেছি, এরকম করতে করতে বেলজিয়ামে থাকা একটা লোকের সাথে আমার পরিচয় হয়। এই লোকটার বাড়িও ঢাকাতেই ছিল, ঢাকাতে ওনার বাড়ি, ওনার সাথে আমার পরিচয় হয় যে কোনোভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আমাদের ফেসবুকের মাধ্যমে কথাবার্তা হয়। পরে উনি আবার ওখানকার প্রশাসনিক লেভেলের অনেক ভালো একটা পর্যায়ে আছে, বা প্রশাসনিকভাবে ওনার অনেক মানে পাওয়ার আছে। তো ওনারা আমি সবগুলো বিষয় খুলে বললাম আর কি, উনি বলছে আমাকে হেল্প করবে।
2 মাস পর উনি আমার বলতেছে যে তুমি ওর লোকেশনটা কতটুকু জানো। পরে আমি বললাম যে দেখেন লোকেশন আমি কিছু জানি না, তবে ওর পাসপোর্টের একটা কপি আমার কাছে আছে। ও যখন পাসপোর্ট করছিল পাসপোর্টের একটা কপি আমাকে দিয়ে গেছে। পরে আমাকে বলে একটা কাজ করো অবুজ, ওই পাসপোর্টের কপিটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। আর পাসপোর্টের কপিটা পাঠিয়ে দেওয়ার পরে এই মেয়েটাকে বেলজিয়ামে খুঁজে বের করা এবং খুঁজে বের করে বেলজিয়ামের প্রশাসন দিয়ে মেয়েটাকে দেশে পাঠানো সো হার্ড, এটা অনেক কঠিন কাজ এবং এটার জন্য মোটামুটি টাকা লাগবে। তাই আমি বললাম কীরকম টাকা লাগবে? উনি আমাকে বলো খুব বেশি না, তুমি আমাকে 5 লাখ টাকা দিলে হবে। যদি আমাকে 5 লাখ টাকা দাও, আমি 5 লাখ টাকার ভিতরে মেয়েটাকে পাসপোর্ট দ্বারা খুঁজে বের করব, খুঁজে বের করে আমি মেয়েটাকে বাংলাদেশে, প্রথমে উনি না 8 লাখ টাকা চাইছিল। পরে আমি 8 লাখ টাকা দিতে পারলাম না, বা আমি বললাম যে ভাই আমি কোত্থেকে দেবো। শেষ পর্যন্ত উনি 5 লাখে এসে ঠেকছে এবং 5 লাখের নিচে নামে না, যে সর্বোপরি ওনাকে 5 লাখ টাকা দিতে হবে। যদি 5 লাখ টাকা দিই তাহলে উনি ওকে বের করে দিবে। তো আমি ওনাকে এরকমভাবে বললাম যে ভাই ঠিক আছে, আপনি কাজ করেন এবং কাজ করে ওকে দেশে পাঠাই দেন, আমি আপনাকে পরিবার আছে, আপনার পরিবারে আমি গিয়ে টাকা দিয়ে আসবো। উনি আমারে বলতেছে না ভাই এইভাবে হবে না, কারণ তুমি আমার পাসপোর্ট দিবা, পাসপোর্ট দিয়ে আমি ওই মেয়ের ভিসা বাইর করবো, মেয়ের কে নিয়ে গেছে সেই জায়গায় ঠিকানা বের করব, এবং এরপরে আমি আমার নিজের কাজ বাদ দিয়ে দৌড়ে সব কিছু ঠিক করে মেয়েটার দেশে পাঠাবো। এটা তো সহজ কোনো কাজ না, এটা অনেক বড় কঠিন একটা কাজ। তো এই কাজ করতে হলে তুমি আমাকে অগ্রিম টাকা দিতে হবে, আর অগ্রিম টাকা না দিলে আমি কাজ করব না। মানে উনি খুব সোজা সাপটা মানুষ, আমি কাজ করবো না বলে দিছে। পরে আমি বললাম আচ্ছা ভাই ঠিক আছে, সমস্যা না, আমি টাকা দিব, কিন্তু টাকাটা আমি কোথায় পাবো? 5 লাখ টাকা তো আর মুখের কথা না, কোনোভাবেই টাকা ম্যানেজ করতে পারি না, পারি না। এবং এদিক দিয়ে উনি বলতেছে তাড়াতাড়ি করো নাইলে হবে না, এটা ওইটা, উনিও টাকার জন্য প্রেশার দিচ্ছে। আর আব্বা আম্মার কাছেও কোনোভাবে টাকা চাইতে পারি না, আর ওনারা আমাকে টাকা দিবেও না। 5 লাখ টাকা তো মুখের কথা না, এটা চাইলেই কি আমাকে দিয়ে দিবে? অনেক বেশি টাকা দেবে না। শেষ পর্যন্ত ভাই একটা লোক একটা গাড়ি নিয়ে আসছে, ওই লোকটা আমার আব্বার পরিচিত, গাড়িতে একটু কাজ ছিল, আমার বললো কাজটা করে ওনাকে কালকে গাড়িটা ডেলিভারি দেওয়ার জন্য 10টার দিকে ওনার ড্রাইভার আসবে, এসে গাড়িটা নিয়ে যাবে। এই গাড়িটা যদি আমি সেকেন্ড হ্যান্ড বিক্রি করি, মানে সেকেন্ড হ্যান্ড যদি গাড়িটাকে বিক্রি করা যায় তাহলে 30 লাখ টাকা বিক্রি হবে, সর্বনিম্ন 30 লাখ টাকা। আমি 30 লাখ টাকার গাড়িটা ওই দিন রাতে অনলি 5 লক্ষ টাকায় একটা চোরের কাছে বিক্রি করে দিই। মানে যারা নিয়ে গাড়ি মানে পার্টে কাটবে, গাড়িটা পার্টসগুলো বিক্রি করবে, চোরের সাথে কন্ট্রাক্ট করি এবং 5 লক্ষ টাকা আমি তখন এই গাড়িটা বিক্রি করে দিই রাতের বেলায়। গাড়িটা আমি গ্যারেজ থেকে বের করে গাড়িটা ওই জায়গায় বিক্রি করে দিই এবং গাড়িটা তালা মেরে, মানে গ্যারেজে তালা মেরে চাবির সাথে জাস্ট লিখছি আই এম সরি বাবা, যদি পারো মাফ করে দিও। এই শুধু এই জিনিসটাই লিখছি, লেখা তালার সাথে রাইখা চাবিটা আমার বাবা জানে, মাঝে মাঝে আমি যদি গ্যারেজ খুলতে লেট করি চাবি কোন জায়গায় রাখতাম ওই জায়গায় চাবিটা রেখে যাই। রেখে আমি তখন চলে যাই বলতে যে গাজীপুর আগে যেখানে কাজ করতাম সেই আগের গ্যারেজে চলে গেছি। এবং আগের গ্যারেজে চলে যাওয়ার পরে আবার ফোন নাম্বার সব নতুন, মানে আগে যেরকম নাম্বার সব কিছু নিউ, এখনও নাম্বার সব কিছু নিয়ে চলে গেছে। গাজীপুরে যাওয়ার পরে যে লোকে আমার কাছ থেকে টাকা নিছে সে আমারে বলতেছে ভাই অপেক্ষা করেন কাজ হবে। এই অপেক্ষা করেন কাজ হতে ভাই 4টা মাস কেটে গেছে। এবং 4 মাস পরে ওনার যে পারিবারিক ঠিকানা আছে, ওনার ফ্যামিলির সাথে যোগাযোগ করে, ওনার ভাই আছে, বাবা আছে, মা আছে, এরা সবাই আমার উল্টা বকাবাধ্য করতেছে, তুমি ওর সাথে লেনদেন করছো, এটা তুমি জানো, আমরা তো জানি না, আমাদের কাছে কেন আসছো? এবং একটা সময় লোকটা করলো কি ভাই, আমার যত নাম্বার ছিল যা ছিল সব ব্লক করে দিছে, সব কিছু উনি ব্লক করে দিছে। এবং ব্লক করে দেওয়ার পরে মানে বলে যে বিপদের উপরে বিপদ, উনি সব কিছু ব্লক করে দিয়ে ওনার সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেলো। এরই মাঝে আমার আব্বা তখন কী করলো, বিভিন্ন জায়গায় ঢাকাতে বিভিন্ন জায়গায় আমাকে চোর সাব্যস্ত করে মানে আপনি লিফলেট তৈরি করতে শুরু করছে। আপনার যে লোকাল পত্রিকাগুলোর মধ্যে পর্যন্ত আমার ছবি দিয়ে দিছে যে আমার গাড়ির গ্যারেজে থেকে গাড়ি নিয়ে পালাইছে, মানে চোর আমার ঠিকানা চাচ্ছে। যে গ্যারেজে চাকরি করতাম ওই গ্যারেজের লোকেরা তখন এই লিফলেটগুলোই না আমাকে দেখাইতেছে, কি ভাই আপনি কোন গ্যারেজের গাড়ি বিক্রি করে আসছেন, মালিক তো আপনাকে খুঁজতেছে। মুহূর্তের মধ্যে আমার তখন এই গাজীপুরে যে গ্যারেজে চাকরি করতাম ওই গ্যারেজের চাকরিটা চলে গেল। বাইরে ভাই বিপদের কথা আর কী বলবো, মানে বলে বোঝাতে পারবো না। যেদিকে তাকাচ্ছি সেদিকে অন্ধকার, আলোর কোনো স্পর্শ দেখতে পারছি না। আল্লাহকে বারবার বলি যে আল্লাহ নিঃশ্বাসটা কেন নেও না, কেন বাঁচায় রাখছো, আর কত কষ্ট দিবা, আর কত কষ্ট দিলে আল্লাহ মানে বাইচা থাকবো। এরকমভাবে পরে দেখলাম যে বাংলাদেশে থাকার কোনো ওয়ে আমার নাই, মানে আমি বাংলাদেশে কোনোভাবেই থাকতে পারতেছি না, মানে আমার থাকার মতো কোনো পরিস্থিতি নাই। এবং এরই মাঝে আরেকটা কথা বলে রাখি, এটা হচ্ছে আমি কিন্তু পাসপোর্ট করে ফেলছি।
মানে আমার গ্যারেজের থেকে টাকা নিয়ে আমি পাসপোর্ট করে ফেলছি, আমি পাসপোর্ট বানাইছি যে আমি দেশের বাইরে চলে যাব, বা ওই যে বেলজিয়ামে যাওয়ার প্ল্যানিংয়ের আগে আমি পাসপোর্ট তৈরি করছি। পরে দেখলাম যে কোনোভাবে আমি মানে আমার ওই যেভাবে লিপ লাইট দেওয়া শুরু করছে, যা শুরু করছে, আমি কিছু মানে কোনো কিছু করতে পারতেছি না। এই সময় হঠাৎ করে একজন ইন্ডিয়ান দালালের সাথে কন্ট্রাক্ট করে একটা ইন্ডিয়ান ভিসা বাইর করি, ট্যুরিস্ট ভিসা আর কি, ট্যুরিস্ট ভিসা বাইর করি ইন্ডিয়ার। একটা দালালের সাথে কন্ট্রাক্টের উপরে ট্যুরিস্ট ভিসা বের করি, এবং ট্যুরিস্ট ভিসা ইন্ডিয়ার বের হওয়ার পর আমি তখন এই ট্যুরিস্ট ভিসা ইন্ডিয়া ঢুকে যাই। তো ইন্ডিয়া ঢুকে যাওয়ার পরে আমি যেহেতু দেখতে শুনতে ভালো ছিলাম, বিভিন্ন কাজের সন্ধান করতে থাকি। এখানে অনেক ঘটনা আছে, ওইগুলো বললে হয়তো অনেক লম্বা হয়ে যাবে, আমি শর্ট করে বলি যে অনেক প্রসেস করে আমি ইন্ডিয়াতে ঢুকি, এবং ঢোকার পরে আমি তখন কাজের সন্ধান করতে থাকি, কোনো কাজের সন্ধান পাই কিনা। এরকম করতে করতে ভাগ্য, এরকম একটা ভাগ্য, আমার বউ যেরকম হচ্ছে বাংলাদেশের একটা আবাসিক হোটেলে চাকরি করতো রিসিপশনে, এরকম আমি একটা চাকরি পেয়ে যাই, এবং চাকরিটা খুব মানে অমায়িকভাবে পাই। আমি একটা মানে ওইখানেরই একটা কলকাতার একটা হোটেলে বসে আছি, একটা লোক আর একটা লোকের সাথে ঝগড়া করতেছে, যেই আপনি বললেন যে আমার রিসিপশনে আপনি ছেলে দিলেন না কেন? আমি তো এরকম একটা হ্যান্ডসাম ছেলে আমার দরকার, ছেলেটাকে দেখে আমার ভালো লাগছিল, এরকম ছেলে হইলে মানে ভালো, মানে কথা বলতেছে যে উনি বলছে একটা লোক দিতে পারতেছে না। সেখানে আমি তখন ওই লোকটার সাথে কথাবার্তা বলি। তো ওনারে বললাম যে আপনার হোটেলে আমাকে চাকরি দিতে পারেন? তো উনি বলে আপনি তো ট্যুরিস্ট ভিসা, আমার 6 মাসের ভিসা লাগছে, যে আপনি তো 6 মাসের ভিসা, এখন আপনি কিভাবে থাকবেন আমারই বলতেছে। আমি বললাম যে প্রয়োজন আমি ভিসা মেয়াদ বাড়াবো, আমি থাকবো, আপনি আমাকে চাকরি দেন। মানে আল্লাহর কি হুকুম আর কি, মিরাক্কেলভাবে তখনই লোকটা আমাকে তার হোটেলে চাকরি দিল। লোক বলতে তিনি ম্যানেজার আর কি। পরে আমাকে ওনার ওই হোটেলে রিসেপশনে চাকরি দিল, পরে আমি রিসেপশনে চাকরি করতেছি। তো মানে এরপর যে ঘটনাগুলো ঘটতেছে, এগুলো আমার কাছে কেন জানি মনে হয় যে এগুলো মনে হয় আল্লাহই ঘটাইতেছে, মানে এমনভাবে জিনিসগুলো ঘটতেছে লাইক বলার মতো না। আমি টোটালি 2 থেকে আড়াই মাসের মতো ওইখানে থাকি, ওই হোটেলে থাকি, আবাসিক হোটেলে থাকি, হোটেল বয়ের মতো লাইক। এই 2-2.5 মাস পরে একদিন হঠাৎ করে প্রায় আপনার 55 থেকে 60 বছরের এরকমই, 50 বা 55 এরকমই হবে, একজন মহিলা, জানা হচ্ছে ম্যারি। এই ম্যারি মহিলাটা আমাদের হোটেলে উঠছে, মানে উনি একজন অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে আসছে। পরে আমারই বলতেছে যে উনি আবার মোটামুটি টুকিটাকি বাংলাও একটু বলতে পারতো, অত ক্লিয়ার না, বাট একটু বলতে পারে। পরে আমারে বলতেছে যে এখানে হোটেলে কোনো গাইড আছে কি না, উনি একজন ভালো গাইড খুঁজতেছে, উনি ঘুরতে যাবে, উনি ফরেনিয়ার, বিদেশি, উনি ঘুরতে যাবে আপনার কাশ্মীরে, ওনাকে একটা ভালো গাইড দেওয়ার জন্য। পরে আমি বললাম যে এরকমভাবে তো কেউ নাই, আর আমিও নতুন, আচ্ছা ঠিক আছে আমি খুঁজবো। এভাবে উনি কয়েকদিন থাকে আমাদের হোটেলে, আমি ওনাকে খুব ভালো সার্ভ করি, মানে উনি যাচ্ছে, ওনাকে খাওয়াইতেছি, পড়াইতেছি, উনি যখন যেটা বলতেছে, এবং আমার সাথে ওনার সম্পর্কটা খুবই ক্লোজ হয়ে যায়। একেবারে যে উনি আমাকে বলে যে তুমি আমার সাথে চলো, তুমি আমার সাথে কাশ্মীরে চলো, আমার সাথে চলো, আমি তোমাকে অনেক টাকা বেতন দিব, মানে অনেক টাকা দিব তোমাকে আমি। তারপর আমার মাথার মধ্যে আসলো কি ভাই জানেন, না আমার ভিসার মেয়াদ তো শেষ, আমি 6 মাসের ভিসা লাগিয়ে আসছি, প্রায় 4 মাস শেষ, আমি থাকবো আর 2 মাস, 2 মাস পর আমাকে এমনিও চলে যেতে হবে, এবং 2 মাস পরে আমার এই হোটেলে থাকতে পারবো না, ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে তো আমাকে আর রাখবে না। তো আরেকটা বিষয় এখানে আসছে, সেটা হচ্ছে যে ওনার সাথে যদি আমি ঘুরতে যাই, তাহলে দেখে উনি আমাকে অনেকগুলো টাকা দিবে, ওই টাকাগুলো দিয়ে আমি কিছু না কিছু একটা করতে পারবো। এই পরিকল্পনা করে তখন আমি ওনার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যে ঠিক আছে আমি কাশ্মীরে যাব। উনি সব কিছু প্রসেস করে, সব কিছু ঠিক করার পর আমি তখন কাশ্মীরে যাই। কিন্তু কাশ্মীরে যাওয়ার পরে যেদিন যাই, তার 2 দিন পরে আমি এমন একটা খবর শুনতে পাই, যেটা শোনার পরে আমি আসমান থেকে পড়ছি। আমি জানতে পারি যে ওনার বাড়ি হচ্ছে, মানে ওনার দেশ হচ্ছে বেলজিয়ামে, উনি একজন বেলজিয়ামের নাগরিক, বেলজিয়ামের সিটিজেন। উনি এই দেশে যে ট্যুরিস্ট হিসেবে আসছে ঘোরার জন্য। বেলজিয়ামটা শোনা মাত্রই আমার ভিতরে মনে হলো যে আমি আমার ফারহানার কথা ওনারে বলি, কিন্তু তাৎক্ষণিকভাবে চিন্তা করলাম যে ওনার সাথে আমি আরেকটু ক্লোজ হই, এত ক্লোজ না হয়ে হঠাৎ করে যদি ফারহানার কথা বলে ফেলে, অ্যান্ড উনি হয়তো মানে আমাকে হেল্প করবে না, এটা আমার কাছে মনে হলো। এইভাবে কয়টা দিন থাকার পরে, বেশি না লাইক 3 দিন পরেই, মানে আল্লাহর কি হুকুম আর কি, আল্লাহই ভালো জানে, 3 দিন পরে উনি একদিন আমার সাথে খুব ক্লোজ হয়ে মিশে যায়, খুব ক্লোজ হয়ে মিশে বলতেছে আচ্ছা আমি বিয়ে করছি কি না, এমন করে আমাকে বলে। আমি বললাম যে না আমি তো বিয়ে করি, আমি আনমেরিড। পরে আমারে বলতেছে আমাকে বিয়ে করবা, এমনি বলতেছে, মানে খুবই অবাক লাগতেছে বিষয়টা, যে আল্লাহ কীভাবে এটা এভাবে মিলাই দিল। পরে বলছে তুমি যদি আমাকে বিয়ে করো, আমি তোমাকে বেলজিয়ামে নিয়ে যাবো। আমি অনেক কম, মানে আমার লাইফে আমি হাজব্যান্ডের কাছ থেকে অতটা শান্তি পাই নাই। আমি যেহেতু কাশ্মীরে তোমাকে নিয়ে আসছি, এবং আমি কাশ্মীর ট্যুর করছি, তুমি আমার সাথে সবসময় ছিলা, অ্যান্ড অ্যাজ এ লাইক আমি তোমাকে অনেক পছন্দ করছি, আমার অনেক ভালো লাগছে, আমি তোমাকে এতে বেলজিয়ামে নিয়ে যাবো, তুমি কি আমার সাথে যাবা? এবং এই মেরি মহিলাটা আমাকে এত ভালোবাসা দিছে ভাই, আমাদের এশিয়ার মেয়েদের মতো এত ইমোশনাল, ও কান্না করে দিছে, মানে আমাকে এই কথাটা বলি সিরিয়াসলি কান্না করে দিছে।
পরে আমি ভাবলাম যে কোনো না কোনোভাবে ওর সাথে আমি আগে বেলজিয়ামে যাই এবং বেলজিয়ামে গিয়ে আমি সব কিছু খুঁজে বের করব, মানে এরকম একটা পরিকল্পনার পর আমি তার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। এবং রাজি হয়ে যাওয়ার পরে দেন সে সব কিছু ঠিক করলো, সে চলে গেল বেলজিয়ামে, আমার পাসপোর্ট নিয়ে গেলো, সব কিছু ওকে করলো। করার পরে আমি তখন কী করলাম, আবার বাংলাদেশে চলে আসি, আমার ভিসার মেয়াদ শেষ। বাংলাদেশে আসছি, আসার পরে সে আমার ট্যুরিস্ট ভিসা লাগাইছে বেলজিয়ামে। এই কয়েক মাসের মধ্যে ট্যুরিস্ট ভিসা লাগাই ফেলছে, কেমনে কেমনে লাগাইছি সেই ভালো জানে। এরপরে অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে আমি এম্বাসি ফেস করি, এবং এম্বাসি ফেস করার পরে এম্বাসিতে আমার পাসপোর্টে ভিসা লেগে যায়, বেলজিয়ামের ভিসা লাগে। দেন আমি তখন বেলজিয়ামে যাই, এবং বেলজিয়ামে যাওয়ার পরে উনি মানে খ্রিস্টিয়ান ছিল, বাট উনি আমার ধর্ম মতো আমাকে বিয়ে করে, মানে মুসলিম হিসেবে উনি আমাকে বিয়ে করে। একজন মসজিদের হুজুর ডাকে, মানে একজন মাওলানা ডাকে, ডেকে উনি আমাকে খুব সুন্দরভাবে বিয়ে করে পাকিস্তানের একজন মাওলানার মাধ্যমে। এবং বিয়ে করে আমি আমার সাথে বেলজিয়ামে থাকতে শুরু করি অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফের মতো করে। এবং আমি তখন এই পাসপোর্ট দিয়ে আমি তখন এই ফারহানাকে খুঁজতে শুরু করি। আমাদের বাঙালি একজন বোন আছে, ওই বোনটার নামটা আমি নাই বলি, বাট ওই আপুটা আমাকে অনেক হেল্প করে, অনেক বেশি হেল্প করে। ওই আপুটার মানে পারিবারিক একটু প্রবলেম, ওনারও একটু পারিবারিক প্রবলেম আছে। ওই আপুটার হেল্পিংয়ের মাধ্যমে, পুলিশের সাহায্য সহযোগিতায় আমি বেলজিয়ামে যাওয়ার 9 মাসের মাথায়, টোটালি 9 মাস আমার লাগছে, 9 মাসের মাথায় আমি তখন ফারহানাকে ট্রেস করতে পারি ও কোথায় আছে। তো ওই মানে এই যে বয়সগুলো, মানে ফারহানা চলে যাওয়ার পরে আমার জীবন থেকে টোটালি প্রায় আপনার 5 বছরের মতো কেটে যায়। এই যে আমি বেলজিয়ামে গিয়েছি বা ঢাকায় ঘুরেছি, গাড়ি বিক্রি করেছি, এই করেছি ওই করেছি, টোটালি আমার লাইফ থেকে 5টা বছর হারিয়ে যায়। এই 5টা বছর কিন্তু ফারহানার সাথে আমার কোনো রকমের কোনো যোগাযোগ নাই, কোনো কন্ট্রাক্ট নাই, কোনো কথাবার্তা নাই। এবার যখন আমি ওইখানে যাই, সেখানে লাইক আমার আরও 1 বছরের মতো কেটে যায়, মানে 9 মাসের মতো লাগে ওরা খুঁজে বের করতে। তো ওরা আমি মানে বের করতে পারি, এবং বের করার পরে আমি তখন এই বিষয়টা, আমার যে বেলজিয়াম আমার যে ওয়াইফ ছিল, আমি আমার বিষয়টা তাকে বলি না, শুধু এতটুকুনি বলি এই মেয়েটা বাংলাদেশে, আমি তাকে চিনি, সে আমার পরিচিত। মেয়েটাকে তার চাচা আনছে, আনার পরে মেয়েটাকে ঘরের মধ্যে রেখে তাকে দর্শন করতেছে, তাকে প্রতিনিয়ত কষ্ট দিয়েছে। এই মেয়েটা মানে মেয়েটার স্বাধীনতা মানে হনন করছে, এইভাবে আমি তাকে বুঝিয়ে বলি। এবং তাকে দিয়ে আমি তখন আমার ওই মানে ওর চাচা আসলাম শেখের নামে আমি তখন মামলা করি। আমার ওয়াইফ মেরি তখনই আসলামের নামে মামলা করে, এবং ওই মামলা করার পরে তখন আদালতে এই ফারহানাকে তখন ঘর থেকে, মানে পুলিশ তখন ওকে ঘর থেকে উঠে নেওয়ার পরে তখন সব কিছু সত্য কথা বলে যে আমাকে এভাবে আনছে, আনার পর আমাকে এখানে আটকায় রাখছে, আমাকে টর্চার করতেছে, আমাকে এভাবে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করতেছে, উনি আমার চাচা হয়, আমি বাংলাদেশে যাব। তো দুঃখের বিষয় আর কি, মানে দুঃখের বিষয়, ওর সাথে আমার দূর থেকে দেখা হয়েছে, আমি ওকে দূর থেকে দেখছি বেলজিয়ামে, আমি ওর কাছে যেতে পারি নাই, ওর সামনে যেতে পারি নাই, মানে ওর কাছে যাই নাই, ওকে আমি দূর থেকে দেখছি। পরে ওকে বাংলাদেশে পাঠানোর সমস্ত প্রসেসিং, সমস্ত প্রক্রিয়া আমি সম্পূর্ণ করি, এবং আমার বউ মেরির সহযোগিতা আমি তখন ফারহানাকে বাংলাদেশে পাঠাই, ওর মায়ের কাছে পাঠাই। ও তখন ওর মায়ের কাছে যায়, গেলে পর আমার সাথে হোয়াটসঅ্যাপে ওর কথাবার্তা হয়। ও আমাকে বলে তুমি কোন দেশে আছো, তুমি কোথায় আছো আমাকে বলো। আমি কিন্তু ওকে কোনো কিছুই বলি না যে আমি অ্যাকচুয়ালি কোথায় আছি, ওকে এগুলো আমি বলি না। পরে আরও 1 বছর পরে আমি তখন আমার বউ মেরিরে বললাম যে আমি একটু বাংলাদেশে যাবো, আমি ঘুরে আসবো। আমাকে প্রমিস করে তুমি আসবা তো, আমি বলছি হ্যাঁ আমি আসবো। পরে আমি বাংলাদেশে আসছি, আসার পরে আমার এই ফারহানার সাথে আজকে প্রায় 6 বছর পরে দেখা, এবং জড়িয়ে ধরে আমাকে খুব কান্না করে, আমি ওকে মানে খুব কান্না করি, খুব আদর করি। দেন ওকে নিয়ে আমি থাকতে শুরু করি। এর মাঝে আমার বউ মেরি আমাকে প্রতিনিয়ত ফোন দিয়ে যাচ্ছে যে অবস আই মিস ইউ, তুমি আসতেছো না কেন। এবং আমার কেন জানি মেরির প্রতি এক ধরনের একটা ইমোশন কাজ করতে শুরু করে। এই মানুষটা তো আমার সাথে কোনো প্রতারণা করেনি, কোনো বেইমানি করেনি, সে তো আমাকে অনেক ভালোবেসেছে, এবং আফটারঅল তার ভালোবাসায় বা তার কারণেই তো আমি আপনার বেলজিয়ামের মতো এত উন্নত একটা দেশে যেতে পারছি, এবং আমি আমার বউ ফারহানাকে ওখান থেকে ফিরে আনতে পারছি। পরে তার ডাকে সাড়া দিয়ে আমি পুনরায় আবারও বেলজিয়ামে আসি, এবং আমার বউকে আমি বলি যে আমি ইউরোপের কোনো একটা দেশে যাব, বা আমার আব্বা, আমার যে বাবা ছিল তিনি আমাকে পাঠাচ্ছে, আমাকে যে মেরি নিয়ে গেছে বা মেরির মাধ্যমে যাচ্ছে, এগুলো কিন্তু আমি বলি নাই। আমি বলছি আমার যে বাবা আছে, কোটিপতি বাবা, উনি আমাকে পাঠাইছে, আমি ওনার মাধ্যমে গেছি। তো আমি ওকে সব কিছু বলছি। দেন এরপরে আমি পুনরায় আবারও ওখানে যাই, যাওয়ার পরে আমি মেরির সাথে আসি, এবং মেরির সাথে থাকতে থাকতে এই বয়সে, মানে মেরির ওই বয়সে মেরি পুনরায় আবারও মানে বেবি কনসেপ্ট করে। একইভাবে বাংলাদেশেও আমি যখন ফারহানার সাথে থাকি, ফারহানার ঘরে আমার একটা মেয়ে সন্তান হয়, এবং আপনার মেরির ঘরে আমার একটা মেয়ে সন্তান হয়। একটা না, মেরির ঘরে আমার 2টা বেবি হয়, 2টা মেয়ে হয়। ফারহানার ঘরে আমার একটা মেয়ে আছে। এর মাঝে আমি আবারও পুনরায় বাংলাদেশে যাই, বাংলাদেশে গিয়ে আমি ফারহানার সাথে সামহাও কিছুদিন থাকি, দেন আমি আবারও বেলজিয়ামে ব্যাক করি। এই মাঝে অনেকগুলো টাইমিং কেটে যায়, কিন্তু এখন যে পরিস্থিতি বা এখন যে সময় এসে দাঁড়িয়েছে, আমি যতভাবেই ফারহানাকে বলি যে ফারহানা, আমি যদি ধরো ইউরোপিয়ান কোনো একটা মেয়ের বিয়ে করি,
বা কোথাও একটা বিয়ে করে, তাহলে কি তুমি মানবা? ও আমাকে বলে, আমি আমার মেয়ের মাথায় হাত দিয়ে কসম করে বলতেছি, বিয়ে তো দূরের কথা, যদি আমি কখনো জানতে পারি যে কারোর সাথে তুমি রিলেশনে আসো, তাহলে আমি সুইসাইড করব। একইভাবে ম্যারি, যদিও আমি আগেই বলেছিলাম যে ম্যারি যদিও ইউরোপিয়ান একটা মেয়ে, বাট ম্যারির আবেগ, ইমোশন, দ্যাট ইজ লাইক কমপ্লিটলি এশিয়ান কোনো মেয়ে। মানে এত ইমোশনাল, আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের মানুষের মতো ইমোশনাল। ও বলে যে ও মরে যাবে, মানে এরকম হয়। এ পর্যন্ত অনেকবার মানে ও মানে আপনার নিজের শরীরে নিজে ইনজুরি করছে। যেমন আমার থেকে একটু হলে হাত কেটে ফেলে, শরীরে রক কেটে ফেলে। ইভেন সুইসাইড করার জন্য, যে অনেকবার সুইসাইড করার জন্য গেছে, আমি ওকে ওখান থেকে ফিরে আনছি। তো আমি যদি এখন ম্যারিকে ছেড়ে দেই, আমি সত্যি ম্যারি সুইসাইড করবে। এবং একইভাবে যদি ফারহানা জানতে পারে যে আমি বিদেশে একটা মেয়েকে বিয়ে করছি, আমি ওকেও বাঁচাইতে পারবো না। তো ভাই, দুটো জায়গায় এসে আমি আজকে এমনভাবে এসে দাঁড়িয়েছি যে আমি কোন দিকে যাব। আপনি হয়তো বলবেন, অনেকে হয়তো আমাকে এটা বলে যে অবুজ ভাই, আপনি আপনার ম্যারিকে ম্যারির দেশে রাখেন, ফারহানাকে ফারহানার দেশে রাখেন, আপনি আপনার মতো দুইটা দেশে কন্টিনিউয়াসলি করেন। কিন্তু ভাই, এটা আমি পারতেছি না। আমার কাছে মনে হয় এই বুঝি আমি ফারহানার কাছে ধরা খেয়ে গেলাম, এই বুঝি ম্যারির কাছে ধরা খেয়ে গেলাম। মানে আমি প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিট আমি মৃত্যুর যন্ত্রণা ভোগ করতেছি। আমি কোনোভাবেই কোনো শান্তি পাচ্ছি না। আমি একটা রাত নীরবে ঘুমাতে পারি না। প্রতিটা রাত ডিপ্রেশন, টেনশন এবং মানসিক অশান্তিতে আমার সময়গুলো কাটতেছে, যার জন্য আমি আপনার দ্বারস্থ হয়েছি। আপনার কাছে আমার জীবনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো শেয়ার করেছি এবং আপনার মাধ্যমে একটা পরামর্শ আশা করি যে আপন ভাই, এই মুহূর্তে আমি কী করতে পারি, কোন সাইডে যেতে পারি এবং কোন সাইডে গেলে আমি নিজেকে দায়মুক্ত মনে করব। আপনি আমার গল্প প্রচার করেন বা না করেন, আর যদি আমার গল্প প্রচার করেন, আপনি করতে পারেন। আমি জানি না আমার ভাগ্যে কী আছে, তবে গল্প প্রচার করলে আমার যে দেশে আমি আছি সেই দেশের নাম, আমার নাম, ঠিকানা, জিনিসগুলো হাইড করে গল্পটা প্রচার করবেন। এরপরও আপনি প্রচার করেন, ভাগ্যে যা আছে তাই হবে। আমি এই জিনিসটা নিয়ে আর লুকিয়ে থাকতে পারতেছি না। আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে। আমি আপনাকে গল্প বলার অনুমতি দিলাম, আর আপনি আমাকে একটা পরামর্শ দেবেন যে কী করতে পারি। ভালো থাকবেন আপন ভাই। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত রাজধানী ঢাকার ছেলে অবুজের জীবনের এই অবুজ বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। সবাইকে পুনরায় আবারও অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমি একটু সিক, কারণ ঠান্ডা লেগে গেছে, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। এরপরও যতটুকু পেরেছি নিজের মতো করে আপনাদেরকে গল্পটা বুঝিয়েছি। কোনো অংশে না বুঝলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে আপনাদেরকে রিপ্লাই করার জন্য। অবুজের গল্পটা আমি শুরুতেই বলেছিলাম, হৃদয়ে দাগ কেটে যাওয়ার মতো একটা গল্প। এই দুনিয়াতে এমন মানুষ আছে যারা হাজারটা অপরাধ করে বাট নিজেকে নির্দোষ দাবি করে। অবুজের জায়গায় অন্য কোনো ছেলে হইলে 50 বছরের মহিলাকে লাথি মেরে ফারহানার সাথে সে সংসার করতো। কিন্তু অবুজ তার জায়গায় দাঁড়িয়ে, এরকম মানুষ আছে, আমি এরকম অসংখ্য মানুষ দেখেছি আমার বাস্তব জীবনে, যারা ছোট্ট অপরাধ করে সারাটা রাত ঘুমোতে পারে না, যে আমি এই অপরাধটা করে ফেললাম, কী হবে, মানে ঘুমোতে পারে না, রাত তার বিবেক তাকে ঘুমোতে দেয় না। কিন্তু এরকম মানুষ মার্ডার করে এসেছে, মহা অন্যায় করে এসেছে, বলার মতো না, এত বড় অপরাধ করে সে দিব্যি নাক ডেকে ঘুমাচ্ছে। ভালো মানুষগুলোর ভিতরে তাদের বিবেক কাজ করে, এবং অবুজ অবশ্যই নিতান্তই তার গল্প শুনে যেটা বুঝলাম যে সে ভালো একটা মানুষ। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের উপরে দায়িত্ব ছেড়ে দিলাম যে আসলে অবুজের কী করা উচিত। আমি কোনো কিছুই বললাম না, আমার যেটা বলা সেটা আমি বলে ফেলেছি অবুজকে ইমেলের মাধ্যমে। আমি যদি এটা বলে ফেলি তাহলে আপনারা সবাই আমাকে সাপোর্ট করেন, আমি দেখি যে আপন ভাই হ্যাঁ আপনি যেটা বলছেন সেটাই রাইট। তো দেখা যায় যে এই জন্য আমার সাপোর্টে আপনারা না চান, পুরোটা গল্প যেহেতু শুনেছেন, আপনারা নিজের মতো করে একটা মন্তব্য করেন, আপনাদের মন্তব্য অনুযায়ী অবুজ তার জীবনের একটা বুঝের সন্ধান পাবে। সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।